হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মহাকর্ষ এবং মহাকর্ষীয় ক্ষেত্র যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের প্রথম ক্লাসে। সো আমরা মূলত এই পুরো অধ্যায়টা এই প্লেলিস্টটা কভার করব না। সো এটা মূলত আমার পেইড ব্যাচের একটা ফ্রি ক্লাস বলতে পারো বা একটা ডেমো ক্লাস বলতে পারো। সো এইচএসসি 25 ব্যাচের জন্য আমার একটা কোর্স রান হচ্ছে, রিস্টার্ট ব্যাচ। তোমরা আশা করি নামটা শুনছো। সো 25 ব্যাচের জন্যই মূলত ডেডিকেটেডভাবে এই কোর্সটা নামানো তাদের রিকোয়েস্টে। সো এই কোর্সে মূলত আমরা টোটাল 7টা অধ্যায় কভার করব। সো দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে 7টা অধ্যায় কভার করব। সো যার মধ্যে আমাদের ভৌত আলোক বিজ্ঞান এবং পর্যাবৃত্ত গতি এই দুটো অধ্যায় অলরেডি শেষ। সো আজকে হচ্ছে আমরা মহাকর্ষ এবং মহাকর্ষীয় ক্ষেত্র যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা শুরু করতেছি, এবং তোমরা বর্তমানে যে ক্লাসটা দেখতেছো সেটা হচ্ছে এই অধ্যায়ের প্রথম ক্লাসটা। সো যারা যারা ইন্টারেস্টেড ফিল করবা ক্লাসটা করে এই কোর্সে যুক্ত হওয়ার জন্য, এইচএসসি 25 ব্যাচ বা 26 ব্যাচ যে কেউ হতে পারো। সো তোমরা আমাদের এই ওয়েবসাইট থেকে এই কোর্সেস অপশানে যেয়ে এখান থেকে কোর্সে যুক্ত হয়ে যেতে পারো, বা এই ভিডিওর নিচেও আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তাহলে চলো শুরু করা যাক। সো মূলত আমরা যে অধ্যায়টা পড়বো নামটা তোমরা সবাই জানো, মহাকর্ষ এবং মহাকর্ষীয় ক্ষেত্র। সো এই অধ্যায়ে মূলত আমরা গ্র্যাভিটি নিয়ে আলোচনা করব, রাইট? যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল বা নিউটনের যে আকর্ষণের সূত্র সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, রাইট? সো আমরা প্রথমেই এই জিনিসটা ছোটোবেলাও পড়ে আসছি। সো এখন আরেকটু রিক্যাপ করবো কাইন্ড অফ। সো মনে করো তোমার কাছে দুইটা বস্তু আছে, একটা মনে করো M1 আর একটা মনে করো M2। ওকে, তারা মনে করো একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আছে। এই ডিস্টেন্সটা মনে করো আর। অবশ্যই মনে রাখবা যে এই অধ্যায়ে যখন আমি ডিস্টেন্সের কথা বলবো, যে দুইটা পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স বা দুইটা বস্তুর মধ্যে ডিস্টেন্স, অবশ্যই সেগুলা সেন্টার টু সেন্টার, অর্থাৎ কেন্দ্র থেকে কেন্দ্রর দূরত্ব। সবসময় পৃষ্ঠ থেকে পৃষ্ঠ দূরত্ব না। যখনই এই অধ্যায়ে আমি দূরত্বের কথাটা বলবো, যে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী কথাটার মধ্যেই মধ্য কথাটা চলে আসছে। ওই যে আমরা ভৌত আলোক বিজ্ঞানও পড়ছিলাম, রাইট? যে দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্ব, তখন আমরা একটার মিডিল পয়েন্ট থেকে আরেকটার মিডিল পয়েন্ট পর্যন্ত দূরত্বটা ক্যালকুলেট করছিলাম। সো যখন মধ্যবর্তী দূরত্ব কথাটা বলতেছি, তখন আমাদের সব সময় সেন্টার টু সেন্টার দূরত্ব নিতে হবে, ঠিক আছে? সেন্টার টু সেন্টার দূরত্ব নিতে হবে। সো দুইটা বস্তু আছে, একটা হচ্ছে M1 এবং M2, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। এই কেসে আমরা নিউটনের সূত্র থেকে জানি যে এদের মধ্যবর্তী একটা বল কাজ করবে, যে বলটার নাম মহাকর্ষ বল। সো এই বলটার মান হয় হচ্ছে G(M1 M2) ডিভাইডেড বাই r²। এখন এটা কেমনে আসে? ওই যে নিউটনের সংজ্ঞা, যে বস্তুদ্বয়ের যে বলটা অনুভব করবে সেগুলো তার বরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো তোমার ওইটাকেই তুমি জাস্ট সিম্পলিফাই করলে এরকম একটা ফর্মুলা পাও, যে G(M1 M2) ডিভাইড বাই r²। সো এটা আসলে ছোটবেলার পড়াশোনা, যে কারণে আমরা এখানে আর বেশি সময় নষ্ট করতেছি না। মেইনলি এই ফর্মুলার উপর বেস করে এই অধ্যায় পুরোটাই গঠিত, বুঝছো? এই ফর্মুলারই পেঁচাইতে এমন কঠিন ম্যাথ বানানো সম্ভব যে তোমার অনেকক্ষণ লাগবে সময় সলভ করতে, ঠিক আছে? ভাই জুম লিঙ্কটা অ্যাপে নাই? অবশ্যই জুম লিঙ্কটা অ্যাপে আছে, তুমি জাস্ট অ্যাপে একটু চেক করলেই আসলে পেয়ে যাবা। আমি একটু আগে অ্যাড করছি, যে কারণে হয়তো আগে থেকে তোমরা দেখতে পাচ্ছিলা না। জুমে তো একজন জয়েন করলো, মাইশা জয়েন করলো, তার মানে অবশ্যই অ্যাপে লিঙ্ক দেওয়া আছে। একটু কাইন্ডলি আরেকবার চেক করো। সো আমি আমার অ্যাপে দেখতেছি হচ্ছে, হ্যাঁ, ক্লাস তো চলতেছে। সো অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে, তো অ্যাপের নিচে কমেন্ট বক্সে মিটিং আইডি পাসওয়ার্ডও দেওয়া আছে। সো জয়েন করতে পারো। সো যেটা বলতেছিলাম, যে এই ফর্মুলার উপর বেস করে এই অধ্যায়ের সকল প্রবলেমগুলো গঠিত হবে। দেখবো যে অনেক কমপ্লেক্স প্রবলেম আমরা সলভ করতেছি, বাট বেসড অন অনলি দিস ফর্মুলা। এই ফর্মুলার উপর বেস করে অনেক কঠিন প্রবলেম এখান থেকে জেনারেট করা সম্ভব, ঠিক আছে? সো আমরা কি বলতেছিলাম, যে দুইটা বস্তু এখানে আছে M1 এবং M2, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা, এই বলটা অবশ্যই আকর্ষণ বল। এই আকর্ষণ বলটার মান হচ্ছে G(M1 M2) ডিভাইড বাই r²। এখন এই বলটা আসলে কার উপর কোন দিকে কাজ করে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এই M1 বস্তুর উপর আকর্ষণ বলটা কাজ করবে এই দিকে, ঠিক আছে? আমি যদি M1 বস্তুর বলটা আঁকাই, সেই বলটা মনে করো এইটা। আমি যদি M2 বস্তুর উপর বলটা আঁকাই, সেটা মনে করো হবে এইটা, ঠিক আছে? তার মানে এগুলোকে আমরা বলতে পারতেছি দুইটা বস্তুর উপর আকর্ষণ বল। দুইজনের উপরই সমান বল কাজ করতেছে। এমন না যে মনে করো যে তোমার কাছে একটা পৃথিবী আছে, অনেক বড় একটা বল, হ্যাঁ, মানে অনেক বড় একটা ভর, আর একটা ছোট্ট একটা বস্তু আছে। সো অবশ্যই তাদের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে, রাইট? একটা মহাকর্ষ বল, তাদের মধ্যে অবশ্যই একটা মহাকর্ষ বল কাজ করবে। সো মহাকর্ষ বলটা মনে করো এইটার উপর এই F বল কাজ করতেছে, এটার উপর F2 বল কাজ করতেছে মনে করো। তাইলে M1 এর ভর যেহেতু বড়, বা এটার ভর যেহেতু বড়, এটার বলটা কি বেশি হবে না বলো তো? এটার বলটা কি এটার বল থেকে বেশি হবে না বলো তো? বেশি হবে? ইয়েস অর নো?
এম ভরের বস্তুটা বড়, এম ছোট, এম ভরের বস্তুটা ছোট, এদের মধ্যে যে মহাকর্ষ বলটা এটার উপর কাজ করতেছে F1 বল, এটার উপর কাজ করতেছে F2 বল। আমি বলতে চাচ্ছি যে F1 বলটা কি F2 থেকে বড় হবে না, যেহেতু এম ভরের বস্তুটা বড় বা এটার ভরটা বেশি? ইয়েস অর নো বলো তো? এই জায়গাতে এম ভরের যে বলটা সেই বলটা বেশি হবে কি না? কমেন্ট একটু জানাও তো, যারা যারা লাইভে আছো। ওকে, মঞ্জুর বলছে না, হ্যাঁ বড় হবে না। আসলে বল দুইটা সমান, নিউটনের সূত্র এটাই বলে যে যেই বলটা বস্তুদের মধ্যে কাজ করতেছে এই বলটা আসলে দুইজনেরই সমান, দুইজনের উপরই সমান বল কাজ করে। এই এফ বল এটার উপর লাগতেছে, এই এফ বল এটার উপর লাগতেছে, দুইটার উপর সমান বলই কাজ করতেছে। একটার ভর বেশি হোক সমস্যা নাই, ভরের সাথে ত্বরণের সম্পর্ক হবে, কিন্তু বল দুইজনের উপর একই লাগতেছে। এটার উপরে যে বল লাগবে মানে F1 আর F2 আসলে এই জায়গাতে সমানই হবে। কিন্তু মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, পৃথিবী তোমাকে আকর্ষণ করতেছে, তুমিও পৃথিবীকে আকর্ষণ করতেছো, দুইজনের আকর্ষণ বলই সমান, কিন্তু তুমি এখান থেকে লাফ দিলে তুমি নিচে পড়ো কিন্তু পৃথিবী উপরে আসে না কেন? কারণটা হচ্ছে ত্বরণ। পৃথিবী উপরে আসে বাট ওইটার ত্বরণটা এত 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 ছোট, এটা আসলে নেগলিজিবল, কাইন্ড অফ জিরোর কাছাকাছি। বাট তোমার ভরটা ছোট হওয়ার কারণে তোমার ত্বরণটা আসলে বেশি হয়। দুইজনের বল সমান, দুইজনের উপরই বল সমান, তুমি যতটুকু বলে ধাক্কা টানতেছো পৃথিবীকে, পৃথিবী তোমাকেও ততটুকু বলেই টানতেছে, কিন্তু তোমার ভরটা ছোট হওয়ার কারণে যখন ভর দিয়ে ভাগ করে ত্বরণ বের করো তোমার ত্বরণটা অনেক বেশি হয়, পৃথিবীর ত্বরণটা অনেক ছোট হয়, যে কারণে এটা দেখি না। সো মেইনলি কনসেপ্টটা ছিল হচ্ছে এই জায়গাতে যেটা বলতে চাচ্ছিলাম যে বল দুইটা আসলে সমান, এটা আমি মূলত এখানে বলতে চাচ্ছিলাম যে যে আসলে এই জায়গাতে সমান। তার মানে M1 বস্তুর উপর যতটুকু বল কাজ করবে M2 বস্তুর উপর ততটুকু বলই কাজ করবে। সো এই জায়গাতে কেয়ারফুল থাকবা, দুইটা বস্তুর উপর বল সমান। সো আমরা বেসিক আর একটু কথাবার্তা বলে নিই যে এই জায়গাতে জি এর মাত্রা একক, এই জিনিসগুলো আমাদের একটু দরকার। জি এর একক মানে এই যে মহাকর্ষীয় ধ্রুবক, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, এটার নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, কর্ষীয় ধ্রুবক। এটার একক এবং মাত্রা এটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটার এককটা তোমরা আসলে প্রথম অধ্যায় যখন পড়ছো বা তোমার ইউনিট অ্যান্ড ডাইমেনশন অধ্যায় যখন পড়ছো বা এমনিও তোমরা বলতে পারো, খুব সহজ। এই পাশে একক কি আছে? নিউটন, মানে বলের একক কি? নিউটন। দূরত্বের একক কি? মিটার। তার মানে নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার। এখানে আছে কেজি, কেজি ইনভার্স 2। তার মানে এটার এককটা কি হবে? এটার এককটা হবে হচ্ছে, এটার এককটা হবে হচ্ছে, এটার যে একক সেই এককটা কি হবে বলতো? নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। বুঝতে পারছো এককটা? এককটা এটাই হবে না? এটাই তো হবে, এককটা তো এটাই হবে। একক এটা না হওয়ার তো কোনো চান্স নাই, কারণ বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, তার মানে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, রাইট? কোনো সমস্যা নেই। এটার আরেকটা একক কি আমরা লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো। এই নিউটনকে যদি আমরা ভাঙে সাধারণ এককে প্রকাশ করি বা মৌলিক এককে প্রকাশ করি তাইলে কিন্তু এটার অন্যরকম আরেকটা একক হয়ে যাবে। তার মানে এটাও একটা একক হওয়া সম্ভব। আবার তুমি যদি নিউটনকে ভাঙাও, নিউটনকে ভাঙালে তুমি কি পাবা? নিউটন সমান মানে কি? এফ ইকুয়ালস টু এম এ, মানে ভর ইন্টু ত্বরণ, মানে তোমার কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে তুমি যদি ভাঙাও এখানে মিটারের একটা কিউব চলে আসবে, কারণ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে মিটার যেহেতু অলরেডি স্কোয়ারে ছিল এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আরেকটা মিটার আসতেছে তার মানে মিটার কিউব হয়ে যাবে। এখানে কেজি আসতেছে একটা, আর এখানে কেজি ইনভার্স 2, তার মানে এখানে চলে আসবে হচ্ছে কেজি ইনভার্স 1, রাইট? আবার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে পার সেকেন্ড স্কোয়ারটা এখন চলে আসবে, তার মানে সেকেন্ড ইনভার্স 2। বুঝে গেছে ব্যাপারটা? তার মানে এটা হচ্ছে একক। তুমি যদি মাত্রাটা দেখো যে মাত্রাটা কি হবে, মাত্রাটা কি হবে, তাইলে তুমি এটা তো মৌলিক এককে আমরা প্রকাশ করছি, তো এটার মাত্রাগুলো লিখে দাও। দূরত্বের মাত্রা এটা হচ্ছে এল, তার মানে এল কিউব। ভরের মাত্রা এটা হচ্ছে এম, তার মানে এল কিউব এম ইনভার্স 1, তারপর টি ইনভার্স 2। বুঝছো? তার মানে একক এবং মাত্রা এই দুটো জিনিস ক্লিয়ার, এই জি এর একদম ক্লিয়ার। ওকে, এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে এমসিকিউ বিষয়ে মনে রাখতে হবে যে তোমরা যখন স্থির তড়িৎ পড়বা তখন স্থির তড়িতেও এরকম একটা কনস্ট্যান্ট আছে, স্থির তড়িতেও এরকম একটা কনস্ট্যান্ট আছে, তাই না? যেটা তোমরা জানো যে স্থির তড়িতেও এরকম একটা কনস্ট্যান্ট আছে, এপসাইলন। সো ওই এপসাইলনটা মাধ্যমের উপর নির্ভর করে, যে তুমি কোন মাধ্যমে যাচ্ছ ওই মাধ্যমে প্রবেশতার উপর নির্ভর করে, যে ওই মাধ্যমে আসলে তড়িৎ ক্ষেত্র কতটুকু প্রবেশ করতে পারে সেটার উপর নির্ভর করে স্থির তড়িতে পড়বা।
কিন্তু এই জিটা আসলে মাধ্যমের উপর নির্ভর করে না, পৃথিবীর সকল জায়গাতে, পুরো ইউনিভার্সে এটা আসলে কনস্ট্যান্ট। এই কারণে এটার নাম মহাকর্ষীয় ধ্রুবক। পুরো মহাকাশে এই জিনিসটা কনস্ট্যান্ট, বুঝছো? সব জায়গায় এই জিনিসটা কনস্ট্যান্ট, মাধ্যমের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে জি এর ভ্যালুটা মাধ্যমের উপর ডিপেন্ড করে না। বলো তো ক্লিয়ার জিনিসটা? একদম ক্লিয়ার? বলো তো ক্লিয়ার 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 সবাই? ওকে, দেখতে পাচ্ছি ক্লিয়ার এই জিনিসটা। তার মানে জি এর ভ্যালুর সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইছি। এটার নাম মহাকর্ষীয় ধ্রুবক, এটা মাধ্যমের উপর নির্ভর করে না। এটার এককটা হচ্ছে এটা, নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স 2। তারপর এটার মাত্রাটা হচ্ছে এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2। ওকে, সো এতটুকু একদম ক্লিয়ার, রাইট? এতটুকু একদম ক্লিয়ার না সবাই? সবার কমেন্ট দেখতে চাচ্ছি, এতটুকু একদম ক্লিয়ার না? ওকে, সো আশা করি এতটুকু একদম ক্লিয়ার। মনে রাখতে হবে যেটা মাধ্যমের উপর ডিপেন্ড করে না, মাধ্যমের উপর জি এর ভ্যালুটা ডিপেন্ড করে না, এটা অলওয়েজ কনস্ট্যান্ট। ঠিক আছে, সো এতটুকু ক্লিয়ার হইলে আমরা এটারই একটু আরেকটা ফর্মে যাই। মনে করো আমরা এই বলটা তো একটা স্কেলার রাশি না, বল তো একটা ভেক্টর রাশি, তাই না? তার মানে এই বলটাকে এখন ভেক্টর রূপে প্রকাশ করতে চাই। কেমনে প্রকাশ করবো এই জিনিসটা একটু দেখি। এই বলটাকে ভেক্টর রূপে যদি প্রকাশ করতে চাই, আমি কেমনে প্রকাশ করব এই জিনিসটা একটু দেখি। ওকে, ঠিক আছে। তাইলে আমাকে একটু একটা জিনিস বলো, যে এই বলটা যেই জিনিসটা পাইছো এটা কি তার মান না? এটা জাস্ট তার একটা ভ্যালু না, তার একটা মান না? তার তো একটা মান, কারণ এইটুকুর মধ্যে তো কোনো ভেক্টর না, এটা তো জাস্ট একটা মান। তার মানে এটাকে ভেক্টর বানাইতে হইলে, মনে করো তোমার কাছে 7 আছে, এই 7কে তুমি একটা নির্দিষ্ট ডিরেকশনে ভেক্টর বানাইতে চাও, কি করবা? ভেক্টরের ক্লাসে পড়াইছি, কি করতে হয় বলো তো? একটা একক ভেক্টর দিয়ে গুণ করতে হয়। যে এই দিকে তুমি ভেক্টরটা চাচ্ছ, ওই দিকের একটা একক ভেক্টর দিয়ে গুণ করলেই তোমার একটা ভেক্টর রাশি হয়ে যায়। একক ভেক্টর এমন একটা জিনিস যেটা দিয়ে গুণ করলে আসলে মানের কোনো চেঞ্জ হয় না, জাস্ট স্কেলার রাশি একটা ভেক্টর রাশি হয়ে যায়। জাস্ট একটা ডিরেকশনের একটা ডাইমেনশন চলে আসে, বা একটা ডিরেকশনের একটা ইনফরমেশন চলে আসে, আর কিছুই না। তার মানে একটা স্কেলার রাশিকে যদি ভেক্টর বানাইতে চাও, কি করতে হয়? একটা একক ভেক্টর দিয়ে গুণ করতে হয়, তাইলে সেটা ভেক্টর রাশি হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো? তাইলে এই জায়গাতে তো এটা একটা স্কেলার ভ্যালু, এটাকে যদি ভেক্টর বানাইতে চাই, তাইলে আমাদের কি করতে হবে? একটা একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। সো ওই একক ভেক্টরটা মনে করো আমি দিলাম হচ্ছে আর ক্যাপ, মানে একক ভেক্টরটা আমি জাস্ট দূরত্ব নিলাম, কারণ এখানে ভরটাও কি একটা স্কেলার রাশি, জি এটাও তো কনস্ট্যান্ট, আর রেডিয়াস বা দূরত্ব এটাই কি একটা ভেক্টর রাশি হইতে পারে। সো আর এর যে ডিরেকশন, ওই ডিরেকশনে আমি একটা একক ভেক্টর এখানে গুণ করলাম, আর এর যে ডিরেকশন, ওই ডিরেকশনে একটা একক ভেক্টর গুণ করলাম। ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাইলে এম এর একক ভেক্টর গুণ করলেন না কেন? এম তো স্কেলার রাশি, এর তো একক ভেক্টর হয় না, এ তো নিজেই স্কেলার রাশি। এখানে যে সরণটা বা দূরত্বটা, দূরত্ব বলতেই সরণ বোঝাচ্ছি, এই সরণটা একটা ভেক্টর রাশি, তার মানে এটার একটা একক ভেক্টর দিয়ে গুণ করতে পারো তুমি। তার মানে এটার ভেক্টর ফর্মটা কি হবে? এটা হবে এটার ভেক্টর ফর্ম, মানে বলের ভেক্টর ফর্মটা হচ্ছে এইটা। বুঝতে পারছো? তার মানে যদি তোমাকে প্রশ্ন করে এইরকম যে নিচের কোনটি নিউটনের ফর্মুলার ভেক্টর ফর্ম, তখন তোমার উত্তর কোনটা হবে? উত্তর হবে এইটা। ঠিক আছে, এখন এটাকে একটু চেঞ্জ করে লেখা যায় যে আর ক্যাপ বা আর এর দিকে একক ভেক্টর, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি আর ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ আর। এরকম লিখতে পারি না? আর ভেক্টর ডিভাইডেড বাই তার মান, এরকম লিখতে পারি তো আমরা। তাইলে ওই জিনিসটা যদি রিপ্লেস করে দেই, তাইলে আমি ভেক্টর ফর্মুলাটা কিরকম পাবো? যে বলের ভেক্টর ফর্মুলা, এটা জাস্ট এমসিকিউ এর জন্য দরকার, ম্যাথের জন্য তোমার দরকার নাই, একদমই দরকার নাই। সো তুমি পেয়ে যাবে আর কিউব ইন্টু আর ভেক্টর। দেখো আগেরটা ছিল একক ভেক্টর, বাট একক ভেক্টরের মানটা যখন তুমি বসায় দিছো, এখানে আর ভেক্টরটা চলে আসছে। তার মানে এইটা হচ্ছে তোমার ওভারঅল ভেক্টর ফর্ম। বুঝতে পারছো? তার মানে এই যে এই এফটা আছে বা এই যে মহাকর্ষীয় বলটা আছে, এই বলের ভেক্টর ফর্ম হচ্ছে এটা। বলো ক্লিয়ার? যদি বলি আমাদের ভেক্টর ফর্ম প্রমাণ করা শেষ, তাহলে কিন্তু আমরা কিন্তু বোকার রাজ্যে ভাস করতেছি, কারণ এই জায়গাতে বল আছে দুইটা, বস্তু আছে দুইটা, তার মানে বলের সিম্বল দিছি দুইটা ডিরেকশন, একটা একটার অপোজিট। তাহলে এই বলের জন্য ভেক্টর ফর্ম যা হবে, এই বলের জন্য ভেক্টর ফর্ম তা হবে না, কারণ দুইটা ডিরেকশন তো একটা উল্টা। তার মানে আর কি সরণ? আর কার সরণ? আর হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী সরণ বা মধ্যবর্তী দূরত্ব। বুঝতে পারছো আদনান? সো যেটা বলতেছিলাম যে আমরা যে ভেক্টর ফর্মটা বের করছি, ভেক্টর মানেই তো সকল ডিরেকশনগুলোকে আমার চিন্তা ভাবনায় আনতে হবে। এখন এই জায়গায় তো বল তো দুইটা, এম ওয়ান বস্তুর উপর বল একটা এই দিকে, এম টু বস্তুর উপর বল এই দিকে, তাহলে দুইটা বলের জন্যই কি ভেক্টর ফর্ম সেম হবে? কমন সেন্স কি বলে? দুইটা বলের জন্যই কি ভেক্টর ফর্ম সেম হবে বলো তো?
দুইটা বলের জন্যই কি ভেক্টর ফর্ম সেম হবে? দুইটা ডিরেকশন কিন্তু একটা উল্টা, তাহলে দুইটার বলের জন্যই কি ভেক্টর ফর্ম সেম হবে? দুইটার বলের জন্যই ভেক্টর ফর্ম সেম হবে না। তাইলে আমাদের এই যে আমরা যে ভেক্টর ফর্মটা আমরা ডিরাইভ করলাম, এতটুকু বুঝছি সবাই যে এইরকম এরকম হবে, বাট এখানে আমরা ওই যে এই দুইটা ডিরেকশনগুলো কনসিডার করি নাই। তার মানে এটার ভেক্টর ফর্মটা যে আমরা বের করলাম এটা কমপ্লিট হয় না এখনো, এটা এখনো ইনকমপ্লিট আছে, রাইট? এটা এখনো ইনকমপ্লিট আছে। তার মানে এটা কিন্তু কমপ্লিট উত্তর না আমাদের যে মহাকর্ষীয় সূত্রের ভেক্টর ফর্ম এটা না, এটা ভেক্টর ফর্ম না, এটা ইনকমপ্লিট। বুঝতে পারছো? প্রথমে স্কেলার ছিল, আমরা ভেক্টর বানানোর জন্য একটা একক ভেক্টর গুণ দিছি, ওই একক ভেক্টরটার মানটা বসাইছি, সো এতটুকু আমরা পাইছি। কিন্তু এটা ইনকমপ্লিট কেন বলতেছি? কারণ এটা সামগ্রিকভাবে দুইটা বস্তুরই ফর্মুলাকে নির্দেশ করে না, দুইটা বস্তুরই বলটাকে নির্দেশ করে না। একটার বল এই দিকে হইলে আরেকটার বল তার বিপরীত, সো এক ফর্মুলা দিয়ে আমি দুইটাকে একসাথে স্পেসিফাই করতে পারতেছি না, যে কারণে এটাকে ইনকমপ্লিট বলতেছে। সো প্রকৃতপক্ষে উত্তর এটা না। এখন দেখি উত্তরটা আসলে কি হওয়া উচিত। উত্তরটা কি হওয়া উচিত এটার জন্য তোমাকে আরেকটু ক্রিটিক্যাল ভাবে চিন্তা ভাবনা করতে হবে। এখন একদম মানে মন চোখ কান খোলা রেখা চিন্তা করবা। এখন একদম মন আর চোখ কান খোলা রেখা চিন্তা করবা। কারণ তুমি যখন কোনো কিছুর সরণ মাপো, মনে করো আমি তোমাকে বললাম যে এই এ বিন্দু থেকে বি বিন্দুর সরণ মাপো, তাইলে বলো তো তুমি যে সরণ ভেক্টরটা নাও এটা কেমনে নাও? সরণ যে ভেক্টরটা নাও ওই ভেক্টরটা তুমি কেমনে নাও? সরণ যে ভেক্টরটা তুমি নাও ওই ভেক্টরটা তুমি কিভাবে নাও? সরণ যে ভেক্টরটা তুমি নাও ওই ভেক্টরটা কিভাবে নাও? ফাইনাল মাইনাস ইনিশিয়াল এভাবে তো চিন্তা করতে পারো, বাট ভেক্টরের ডিরেকশনটা কেমন হয়? এরকম হয় না, এরকম হয় না, এরকম হয় না। তুমি সরণ ভেক্টরটাকে তখন কি বলো? এস এ বি, এরকম একটা সরণ ভেক্টর বলো না, যে এ থেকে বি এর যে সরণ এইটা, এরকমই তো তুমি সরণ একটা ভেক্টর বলো, রাইট? আমি এ আর বি এর মধ্যবর্তী সরণ ভেক্টরটা তোমার কাছে জানতে চাইছি, যে সরণ কত। এটাকে তুমি কিভাবে লেখো? যে এ থেকে বি এর দিকে যে ভেক্টরটা সেটাই হচ্ছে সরণ। তুমি কি এরকম ভাবে লেখো কখনো যে এ আর এটা বি আছে, এইটাকে তুমি সরণ ভেক্টর লেখো? এটাও কিন্তু সরণ ভেক্টরে হবে, ওই দুটার মান সেম, জাস্ট ডিরেকশন একটা উল্টা। কিন্তু যখন তোমার এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এখানে রেফারেন্স পয়েন্টের একটা বিষয় চলে আসে। যখন এটাকে ধরে তুমি চিন্তা ভাবনা করতেছো, বা এ থেকে বি এর দিকে সরণ ভেক্টরটা বের করতে যাচ্ছ, বা এ থেকে বি এর সরণটা বের করতে চাচ্ছ, তখন এটা তোমার মূল বিন্দু, এটা তোমার মূল বিন্দু। সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তখন এটা তোমার মূল বিন্দু, তার মানে এটা থেকে বি এর দিকে তোমার একটা ভেক্টর নিতে হয়, সেটা হচ্ছে এস ভেক্টরটা। যখন তুমি এই জায়গাতে এই বিটা তোমার হচ্ছে মূল বিন্দু, বা বিটাকে তোমার প্রথম পয়েন্ট হিসেবে চিন্তা করতেছো, যে বি থেকে এ এর সরণ কতটুকু এটা ক্যালকুলেট করতে চাচ্ছ, তখন তুমি বি থেকে ভেক্টর একটা আঁকো, সেটা হচ্ছে এ এর দিকে। বলো এতটুকু ক্লিয়ার সবাই? তখন তুমি এই সরণ ভেক্টরটাকে বলো এস বি এ, এরকম একটা সরণ ভেক্টর বলো। তার মানে তোমার কোনটা সরণ ভেক্টর হবে এটা ডিপেন্ড করতেছে ইনিশিয়াল বা স্টার্টিং পয়েন্টটা কে, বা রেফারেন্স পয়েন্টটা কি, তাই না? রেফারেন্স পয়েন্টটা কি সেটার উপর ডিপেন্ড করতেছে যে তোমার সরণ ভেক্টরটা কি হবে, রাইট? একমত বলো তো? আমার সাথে একমত তোমরা? ক্লিয়ার? ঠিক আছে, আমার সাথে ক্লিয়ার হইলে এই জায়গাতে দেখো, এই জায়গাতে দেখো, আমরা মনে করো যে এই ফর্মুলাটা আমি মুছে দেই, আমি এই বলটাও মুছে দিলাম। মনে করো আমি M2 বস্তুর উপর M1 এর জন্য, দেখো কার জন্য? M1 এর জন্য M2 বস্তুর উপর যে বলটা সেটা বের করতে চাচ্ছি। বোঝার চেষ্টা করো, M1 এর জন্য M2 বস্তুর উপর যে বলটা সেই বলটা বের করতে চাচ্ছি। সো এটার নাম আমরা এরকম দিতে পারি যে F(2) 2 নাম্বারটার বল বের করতে চাচ্ছি কার জন্য? কার জন্য? 1 নাম্বারটার জন্য। ঠিক আছে, 2 নাম্বারটার বল বের করতে যাচ্ছি কার জন্য? 1 নাম্বারটার জন্য। তার মানে ওই বলেরই ভেক্টর ফর্মটা আমি বের করতে যাচ্ছি। তাহলে এখন যদি আমি সরণ ভেক্টরটা চিন্তা করি, সরণ ভেক্টরটা কোনটা হবে বলো তো? সরণ ভেক্টরটা কোনটা হবে? সরণ ভেক্টরটা কি M1 থেকে M2 এর দিকে হবে, নাকি এইটা হবে বলো তো? এটা কি এইরকম হবে? মনে করো R1 নাম দিই আমি, আর R2 নাম দিই, বলো তো কোনটা হবে সরণ ভেক্টর? আমি M1 বস্তুর জন্য M2 এর উপর বল ক্যালকুলেট করতেছি, M1 বস্তুর জন্য M2 এর উপর বল ক্যালকুলেট করতে চাচ্ছি, M1 বস্তুর জন্য M2 এর উপর বল ক্যালকুলেট করতে চাচ্ছি।
সো এক্ষেত্রে রেডিয়াসটা আমি কোনটা ধরবো বা ডিসপ্লেসমেন্টটা কোনটা ধরবো, R1 ভেক্টর নাকি R2 ভেক্টর? অবশ্যই দূরত্ব তো সেম, দূরত্ব নিয়ে যায় আসে না, কিন্তু যেহেতু ভেক্টর রাশি ডিরেকশনের একটা ম্যাটার চলে আসে এই জায়গাতে। আমি এই জায়গাতে সরণটা কোনটা ধরবো? অনেকেই সবাই R2 বলতেছ, বাট এটা কিন্তু R2 না। চিন্তা করে দেখো আমরা যখন সরণ ক্যালকুলেট করছিলাম, খুব মনোযোগ দিয়ে দেখো, সরণ ক্যালকুলেট যখন করছিলাম আমরা কি এইভাবে বলতেছিলাম না যে এ বস্তু থেকে বি বস্তুর সরণ বের করো? এভাবে বলতেছিলাম না যে এ বস্তু থেকে বি বস্তুর সরণ বের করো, বা এ বস্তুটা তোমার রেফারেন্স বিন্দু হইলে এর থেকে বি এর সরণ কত, তখন তুমি এইটা লিখছিলা তোমার সরণ ভেক্টর। এটা যদি তোমার রেফারেন্স ভেক্টর হয়, এ যদি তোমার রেফারেন্স ভেক্টর হয়, এর থেকে বি এর সরণ কত, তখন তুমি এইটা লিখতেছিলা তোমার সরণ ভেক্টর। এখন আমরা এই জায়গাতে বলতেছি, কি বলতেছি? M1 এর জন্য, কার জন্য? M1 এর জন্য। তাহলে তোমার রেফারেন্স পয়েন্টটা আসলে কে? M1। M1 এর জন্য তুমি ক্যালকুলেট করতেছো বলটা, অন্য কারোর জন্য না, কিন্তু M1 এর জন্য ক্যালকুলেট করতেছো, তাই না? M1 এর জন্য তুমি বলটা ক্যালকুলেট করতেছো, তার মানে তোমার রেফারেন্স পয়েন্টটা কে? M1। দেখো এই বস্তুটা কিন্তু এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, যে কোনো জায়গাতে থাকতে পারতো। তুমি M1 এর জন্য এটার উপর বলটা ক্যালকুলেট করতে চাচ্ছ, তাহলে তোমার ভেক্টরটা তুমি যে মাপবা সেটার দুইটা পাদবিন্দু থাকে, মনে আছে যে একটা ভেক্টরের একটা থাকে পাদবিন্দু, একটা থাকে শীর্ষবিন্দু। তারপর এখানে আমরা ক্লাসিফাই করতে পারতাম ভেক্টর চ্যাপ্টারে যে এটা কি তোমার স্বাধীন ভেক্টর নাকি অধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কারা? যাদের পাদবিন্দুটা নির্দিষ্ট না, আর যাদের পাদবিন্দু নির্দিষ্ট তারা কি স্বাধীন না, এরকম ভেক্টর। ঠিক আছে, তাহলে এই জায়গাতে পাদবিন্দুটা নির্দিষ্ট কার? কোন সাইডের বিন্দুটা ফিক্সড? একটু চিন্তা করে দেখো তো, আমি M1 এর জন্য M2 এর উপর বলটা ক্যালকুলেট করতে চাচ্ছি, কোন বিন্দুটা আসলে ওই জায়গাতেই থাকবে সব সময়? কোন বিন্দুটা? M1 এর বিন্দুটা নাকি M2 এর বিন্দুটা? M1 এর জন্য M2 এর উপর বল ক্যালকুলেট করতে চাচ্ছি, নট নেসেসারি M2 এখানে আছে, M2 চাইলে এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, বাট M1 এর জন্য আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে M1 এর পাদবিন্দুটা ফিক্স না, M1 এর জন্য যেহেতু ক্যালকুলেট করতে চাচ্ছি, তার মানে M1টা আমাদের রেফারেন্স পয়েন্ট না, M1টাই তো আমাদের রেফারেন্স পয়েন্ট, M1টাই তো আমাদের হিসাবের পাদবিন্দু, এটা তো ফিক্সড। বি বিন্দু যেখানে ইচ্ছা হোক, ডাজন্ট ম্যাটার। সো M1টা যদি আমাদের রেফারেন্স বিন্দু হয় বা পাদবিন্দু হয় বা ফিক্স বিন্দু হয়, M2 বিন্দু যে কোনো জায়গায় হইতে পারে, তাই না? তাইলে আমি যে এখন ভেক্টরটা নিব বা সরণ ভেক্টরটা নিব, M1 থেকে নিব না, তার মানে আমার সরণ ভেক্টরটা যেটা নিব, আমার সরণ ভেক্টরটা নিব হচ্ছে এইটা। সরণ ভেক্টর কোনটা নিব? এইটা। বুঝতে পারছো? বলো তো সরণ ভেক্টর কোনটা নিব? এইটা হবে আমার সরণ ভেক্টর। বুঝছো? আমি এখন ভেক্টর আকারে আঁকাইলাম সরণ ভেক্টর এইটা, বলের ভেক্টরটা এইটা। এখন তুমি যদি ভেক্টর ফর্মটা আঁকাও, ভেক্টর ফর্মুলা কি ছিল? GM বাই R কিউব ইন্টু R ভেক্টর। এখন একটু খেয়াল করে দেখো তো, দুইটা কি দুইটার অপোজিট না কমপ্লিটলি? এইটার ডিরেকশন এই দিকে, এইটার ডিরেকশন এই দিকে, আর এর ডিরেকশন এই দিকে, এফ এর ডিরেকশন এই দিকে। তাইলে বলো তো এই বলের ভেক্টর ফর্মুলাটা এরকম হয়ে যাবে না? বলো তো বলের ভেক্টর ফর্মুলাটা এরকম হয়ে যাবে না? সো এইটাই হচ্ছে তোমার কমপ্লিট ফর্মুলা, এইটা হচ্ছে তোমার কমপ্লিট ফর্মুলা। বলো বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার কমপ্লিট ফর্মুলা। সেম গোস ফর তুমি যদি উল্টে পাল্টে আঁকতা, তুমি যদি এখন এইটা ক্যালকুলেট করতে চাইতা, তুমি যদি এখন ক্যালকুলেট করতে চাইতা যে আমরা আসলে এটা ক্যালকুলেট করতে চাই না, আমরা চাই M2 বস্তুর জন্য M1 বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ হবে, আমরা চাই M1 বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ হবে M2 বস্তুর জন্য, 2 নাম্বার বস্তুর জন্য। সো ওই কেসে আমাদের 2 নাম্বার বস্তুর জন্য কতটুকু বল ক্রিয়েট হবে ওইটা জানতে চাচ্ছি। তার মানে 2 নাম্বার বস্তুটা আমাদের রেফারেন্স বিন্দু, বা ওইটা তো ফিক্স। M1 তো যে কোনো জায়গায় হইতে পারে। এখন M1 এর বলটা ক্যালকুলেট করতে চাচ্ছি, তার মানে M1টা যে কোনো জায়গায় হইতে পারে। তার মানে এখন তুমি 2 নাম্বার বিন্দুটা তোমার যদি রেফারেন্স পয়েন্ট হয়, তোমার সরণ ভেক্টরটা হবে এখন এইটা। তাহলে দেখো তো সব কেসেই তোমার ভেক্টর ফর্মুলাটা কি খাটতেছে না? যে GM বাই R কিউব ইন্টু হচ্ছে R ভেক্টর। বলো তো সব কেসেই ভেক্টর ফর্মুলাটা কি এখন খাটতেছে? অবশ্যই খাটতেছে। তার মানে ভেক্টর ফর্মুলাতে অবশ্যই একটা মাইনাস আছে, এটা জাস্ট মনে রাখতে হবে যে বলের ভেক্টর ফর্মুলাতে একটা মাইনাস আছে আগে। এটা কি মিন করে? যে আর এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন কমপ্লিটলি অপোজিট, আর এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন কমপ্লিটলি অপোজিট, এটা জাস্ট মিন করে।
তুমি যখন একটা বস্তুর সাথে থেকে আরেকটা বস্তুর দূরত্ব তুমি নাও বা বল ক্যালকুলেট করতে চাও যে এই বস্তুর জন্য এই বস্তুর উপর কত বল প্রয়োগ হয়েছে, তখন এই বস্তুর জন্য অর্থাৎ এই বস্তু থেকে তোমার সরণটা ক্যালকুলেট করতে হয়। বলো বলের ভেক্টর ফর্মটা সবার মনে থাকবে কিনা? তার মানে উত্তরে যদি এমসিকিউ যদি একটা থাকে প্লাস ছাড়া মানে মাইনাস ছাড়া, একটা থাকে মাইনাস সহ, উত্তর কোনটা হবে? মাইনাস একটা। তার মানে মাইনাস এ জিএম বাই আর কিউব ইন্টু হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভেক্টর ফর্মে এই বলের। বলো বুঝতে পারছো কিনা সবাই? ক্লিয়ার? ঠিক আছে, ডান। সবসময় মনে রাখবা সকল আকর্ষণধর্মী বল আসলে নেগেটিভ হয়। মানে ভেক্টর ফর্মে যখন তুমি লিখবা সকল আকর্ষণধর্মী বল, যতগুলো আকর্ষণধর্মী বল আছে, আকর্ষণধর্মী বল যতগুলো আছে সব আসলে নেগেটিভ আসে তুমি যখন ভেক্টর ফর্মে লিখবা। আর বিকর্ষণধর্মী বল আসলে পজিটিভ আসে। এটা তুমি আসলে কমন সেন্স দিয়ে বুঝতে পারো যে বলটা যদি আকর্ষণধর্মী না হয়ে বিকর্ষণধর্মী হইতো তাহলে আসলে আর এর ডিরেকশন আর বলের ডিরেকশন সেম হয়ে যেত, তখন আসলে আর মাইনাসটা আসতো না। তার মানে আকর্ষণধর্মী বল মাইনাস দেখে বোঝা যায় তার ফোর্সের মধ্যে যখন ফোর্স ইকুয়েশনে মাইনাসটা থাকে তখন আমরা বলতে পারি এটা আকর্ষণধর্মী বল। হাফিজ বলছে ইংলিশ, ইংলিশ দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন। ইংলিশটা কিসের ইংলিশ তুমি জানতে চাচ্ছ? বলের ইংলিশ। বলের ইংলিশ ফোর্স। আকর্ষণধর্মী অ্যাট্রাকটিভ ফোর্স, ঠিক আছে। বিকর্ষণধর্মী ইংলিশ কি? রিপালসিভ ফোর্স, রাইট? এরকম না? ঠিক আছে, সো বলো এতটুকু বুঝছো সবাই? এতটুকু বুঝলেই এমসিকিউটা তোমরা সবাই পারবা যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কত? এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2। আমরা একটু আগে প্রমাণ করছি। তার মানে এটার মাত্রা কি বলতো? এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। তাইলে তোমাকে যদি এখন বেসিক টাইপের কিছু ম্যাথ দেই, তোমরা আসলে সবাই বেসিক টাইপের ম্যাথগুলো পারবা। বেসিক টাইপের ম্যাথগুলো বলতে তোমাকে যদি এরকম একটা ম্যাথ দেই যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এগুলো বাচ্চাদের ম্যাথ আসলে ক্লাস 9-10 এর পোলাপাইনরা করে। যেটা মনে করো আছে 10, আর একটু বড় দেই, এটা মনে করো আছে তোমার 10,000 কেজি, এটা মনে করো আছে 20,000 কেজি, এবং তোমার এই জায়গাতে হচ্ছে তোমার মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা মনে করো আছে আমি বললাম যে 10 কিলোমিটার। তাদের মধ্যবর্তী মহাকর্ষীয় বল কত? জাস্ট বলের মান কত এটা তোমার কাছে জানতে চাইছি। এটা বাচ্চাদের ম্যাথ, বেসিক ম্যাথ, তোমরাও বের করতে পারবে সবাই। তার মানে F = G m1 m2 / r²। কেউ একটু ক্যালকুলেটরে আমার মানটা বের করে দাও। সেখানে G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান হচ্ছে 6.67 অলওয়েজ সেম ইন্টু 10⁻⁻11 ইন্টু 10⁻⁻11, ঠিক আছে, ইন্টু 10⁻⁻11। এত একক কি? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সো তুমি মানটা বসিয়ে এফ এর মানটা বের করবে। এটা আসলে খুবই সহজ। সো এখানে আর সময় নষ্ট করতে যাচ্ছি না। সো এইরকম টাইপের ম্যাথগুলা তোমরা আসলে খুব ইজিলি করতে পারবো। মানে আমি বললেও পারবা, না বললেও পারবা। এগুলো আসলে বেসিক টাইপের ম্যাথ, ঠিক আছে। এখন আরেকটা যেই টাইপের ম্যাথ এখানে আসতে পারে সেই টাইপের ম্যাথটা হচ্ছে এইরকম। মানে তোমার ডিরেক্টলি দুইটা বস্তু না দিয়ে তিনটা বস্তু দিবে, চারটা বস্তু দিবে, পাঁচটা বস্তু দিবে। তার মানে এখানে তোমার ভেক্টরের একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, তাইলে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে এরকম একটা ত্রিভুজ দিয়ে বলবে যে এটা মনে করো যে এম ভরের বস্তু, তিনটাই এম ভরের বস্তু, তিনটাই এম ভরের বস্তু। তাইলে এই বস্তু এবং এই বস্তুর জন্য এই বস্তুর উপর লব্ধি বল কত লাগবে এটা তোমাকে বের করতে বলবে। যে এই বস্তু এবং এই বস্তুর জন্য এই বস্তুর উপর লব্ধি বল কত লাগবে। আমি নাম দেই, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তোমাকে বললো যে ফোর্স অন 3। কার জন্য? 1 নাম্বার আর 2 নাম্বারের জন্য। ফোর্স অন 3 1 নাম্বার আর 2 নাম্বারের জন্য 3 নাম্বারের উপর কতটুকু বল প্রয়োগ হবে এটা তোমাকে জানতে চাইছে। 3টার উপরই তো বল প্রয়োগ হবে, তাই না? তার মানে ব্যাপারটা কাহিনীটা কি হবে? এটা এইদিকে আসবে কারণ বল আছে, দুইটা টানতেছে, তার মানে এইদিকে আসবে। এই দুইটা এটাকে টানতেছে, তার মানে এটা এইদিকে যাবে। এই দুইটা এইদিকে টানতেছে, তার মানে এটা এইদিকে যাবে। আলটিমেটলি তারা যায় কেন্দ্রে মিলিত হয়ে যাবে। এরকম ঘটনা তো ঘটবে, বাট আমাদের কাছে ওই সবটা চাই নাই। আমাদের কাছে জাস্ট চাইছে এই দুইটার চিন্তা তুমি বাদ দাও। মনে করো এই দুইটার আমি ধরে রাখছি, আমাকে জাস্ট বের করে দাও যে এই 3 নাম্বার বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ হবে। সো এগুলো আসলে যদি সমবাহু ত্রিভুজ থাকে তাহলে তোমাদের জন্য একদম ইজি কনসেপ্ট। যদি সমবাহু ত্রিভুজ থাকে, যদি সমবাহু ত্রিভুজ থাকে এবং ভরগুলো যদি সমান থাকে তাহলে তোমাদের জন্য একদম ইজি কনসেপ্ট। কারণ দুই পাশে যদি ভর সমান থাকে তাইলে আমাকে বলো তো, দুই পাশে যদি ভর সমান থাকে তাইলে এই দিকে যতটুকু বল কাজ করবে এই দিকেও কি ততটুকুই বল কাজ করবে, তাই না? বলের মানটা সমান হবে যদি সমবাহু ত্রিভুজ হয়, মানে ডিস্টেন্সটা সেম হয় এবং এই পাশের ভর আর ওই পাশের ভরও সেম হয়। তাইলে
এই বলটা এবং এই বলটা দুইটা বলই সমান হবে, তাই না? দুইটা বলই তখন তোমার সমান হবে, রাইট? তার মানে এটার নাম দিচ্ছি মনে করো এফ, এটার নামও তখন তোমার এফই হবে, রাইট? আমি জাস্ট এফই নাম দিচ্ছি, মনে করো এফই নাম দিচ্ছি, সমস্যা নেই। সো দুইটাই সমমানের বল হবে না? ইয়েস অর নো? অবশ্যই সমমানের বল হবে যদি এই দূরত্বটা সেম থাকে এবং এই দূরত্বটা সেম থাকে, এই দুইটার জন্য সমমানের বল হবে। সো তোমার তো জাস্ট এইটার উপর লব্ধি বলটা কত এটাই জাস্ট বের করতে হবে, এটাই তো তুমি বের করতে চাও। এখন এটা খুব ইজিলি করা যায় যদি এটা সমবাহু ত্রিভুজ থাকে। সমবাহু ত্রিভুজ থাকলে তুমি এটা ধরতে পারো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 60 ডিগ্রি, রাইট? অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আর সমবাহু ত্রিভুজ না থাকলে মনে করো আমি ধরে নিলাম এটা সমবাহু ত্রিভুজ না, ওই কেসে মনে করো, বা সমদ্বিবাহু ত্রিভুজ মনে করলাম, সো ওই কেসে মনে করো অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। থিটা মনে করো তুমি জানো না, সামহাউ বের করবা ট্রাইগোনোমেট্রি দিয়া, বা এখান থেকে একটা লম্ব টেনে তারপরে এই ডিস্টেন্স দিয়ে তুমি হচ্ছে এখান থেকে থিটাটা বের করবা। এনিথিং তুমি করতে পারো এই জায়গাতে, ঠিক আছে? যে কোনোভাবে বের করতে পারো। আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? এই জিনিসটা আমি ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? তাইলে এখানে আসলে ভেক্টরের যে একটা শর্টকাট পড়াইছি না তোমাদের, যে সমমানের ভেক্টরের লব্ধি, ওই ফর্মুলাগুলো খুব বেশি কাজে লাগে এই জায়গাতে। যে দুইটা সমান মানের ভেক্টরের লব্ধি, বলো তো কি এটা শর্টকাটটা? সমান মানের ভেক্টরের লব্ধি এফ, এফ মধ্যবর্তী কোণ থিটা, এদের যে লব্ধিটা তোমার হবে সেটা হবে যে কোনো একটা বলের দ্বিগুণ, সমমানের বল যেহেতু যে কোনো একটার দ্বিগুণ, কস এদের মধ্যবর্তী যে কোণ ওই কোণের অর্ধেক। এটা হচ্ছে শর্টকাট, এটা এই ক্ষেত্রেও তোমাদের অনেক বেশি কাজে লাগবে, কারণ সমমানের বল হইলেই এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, দেখবে যে তাড়াতাড়ি লব্ধি নির্ণয় করতে পারতেছো। √p² + q² 2p cos α না ইউজ করে এটা ইউজ করবা। যদি সমমানের বল হয়ে যায়, দুই পাশের বল যদি সমান থাকে, এই ফর্মুলা ইউজ করে ফেলবা সব সময়, ঠিক আছে? মনে আছে তো? সমমানের বল হইলে তাদের লব্ধির ফর্মুলাটা এই শর্টকাট হিসেবে আমরা করতে পারি, যে কোনো একটা বলের দ্বিগুণ কস তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক। তাহলে এই কেসে আমাদের বলতো যে কোনো একটা বল আসলে কত, এই দুইটার মধ্যবর্তী বল, তার মানে জি, এটার ভরো এম, এটার ভরো এম, তার মানে m² ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1, তার মানে 1², এটা হচ্ছে যে কোনো বল, ইনটু কস θ/2, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে থিটার ভ্যালুটা কত, 60 ডিগ্রি, রাইট? 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে cos 30 ডিগ্রি। cos 30 এর ভ্যালু কত, √3/2, তার মানে তোমার এখানে পড়ে আসবে √3gm। এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর, বুঝতে পারছো? এই ম্যাথের উত্তর বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারছো সবাই? তার মানে যদি লব্ধি বল বের করতে বলে, এইরকম লব্ধি স্ট্রাকচারই বের করতে বলবে, সো ইজিলি বের করতে পারবা। এখন একটু প্যারা হয় আমাদের যদি তোমার এই জায়গাতে সমবাহু ত্রিভুজ না দেয়। সমবাহু ত্রিভুজ মনে করো দিল না, তোমাকে বললো ওইটা থাক, সমস্যা নেই, তোমাকে বললো যে এই জায়গাতে এটা সমবাহু ত্রিভুজ না, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা তোমাকে বলে দিল 2 মিটার, তখন কি করবা? তখন তোমাকে একটু লজিক খাটায় ছোটবেলার মতো ত্রিকোণমিতি ইউজ করে তোমাকে বের করতে হবে। এটা যদি 2 মিটার বলে, তাহলে তুমি এখন এটাকে 60 ডিগ্রি ডিরেক্ট বলতে পারবা না, বলতে পারবা না, ডিরেক্ট 60 ডিগ্রি বলতে পারবে না। ভর সমান দুইটার, সমস্যা নাই, এটারও ভর সমান, কিন্তু 60 ডিগ্রি বলতে পারবে না। সো তখন তোমাকে অ্যাঙ্গেলটা ম্যানুয়ালি বের করতে হবে। কেমনে বের করবা? একদম বাচ্চাদের ত্রিকোণমিতি, তুমি এখান থেকে একটা লম্ব টানো, যদি লম্ব টানো, তাহলে এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটাকে সেটা সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এতটুকু দৈর্ঘ্য হয়ে থাকবে 1 মিটার, এবং এই দৈর্ঘ্যটা তোমার কি আছে, 1 মিটার আছে। আচ্ছা, লম্ব টানলে কি সেটা সমদ্বিখণ্ডিত করে? 2 ভাগে ভাগ করে কি? আচ্ছা, আমাদের মনে হয় আমরা কোনো একটা লজিকে ভুল করছি, যে ত্রিভুজের 2 বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু থেকে বড় হইতে হয় সব সময়, তাই না? এটা ত্রিভুজ হয় নাই, তাই তো মিলতেছে না যে অতিভুজ আর ভূমি 1 মিটার হইলে লম্ব কত। সো ত্রিভুজ হয় নাই, ত্রিভুজের যে বেসিক ডেফিনেশন, ওই ডেফিনেশনে মিলে নাই। তার মানে ত্রিভুজের বেসিক ডেফিনেশন হচ্ছে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি অপর বাহু থেকে বড় হইতে হয়। সো তোমার যে 2 বাহুর সমষ্টি অপর বাহু থেকে বড় হচ্ছে না, কখনোই হচ্ছে না। সো আমরা এখানে একটু বড় নিই, এটা মনে করো আমরা এখানে নিলাম হচ্ছে 4 মিটার, ঠিক আছে? আমরা এখানে নিলাম হচ্ছে 4 মিটার, মানে এই বাহুটাকে একটু বড় বানাইলাম আর কি। সো মনে করো এই বাহুটাকে এখন 4 মিটার বানাইলাম। সো এখন আসলে আশা করি শর্ত মানছে যে কোনো 2 বাহুর সমষ্টি আরেকটা থেকে বড়, রাইট? এখন কি ত্রিভুজ হয়েছে? এখনো মনে হয় নাই, কারণ এই 2 বাহুর সমষ্টি আসলে 4 মিটার থেকে বড় হয় নাই।
কত দিলে শর্ত মানবে বলো তো, কত দিলে শর্ত মানবে? আচ্ছা যাই হোক, আমরা এখন ওইগুলোয় যাবোই না, এখানে ভ্যালুই দিব না। মনে করো এখানে ভ্যালু র্যান্ডম একটা দেয়া, যেটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। ঠিক আছে, মনে করো র্যান্ডম একটা কিছু দেয়া, মনে করো এখানে হচ্ছে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, সবটার দূরত্ব হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এইটুকু দূরত্ব কি হবে? x/2। তুমি এই দূরত্বগুলো জানো, এই দূরত্বগুলো থেকে তুমি এই অ্যাঙ্গেলটা বের করবা। সো এই অ্যাঙ্গেলটা বের করে এটা ডাবল করে আসলে তুমি থিটাটা বের করে ফেলতে পারবা। সো এরকমভাবে তোমার থিটাগুলো বের করতে হবে। ঠিক আছে, এরকম করে তোমার থিটাগুলো বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? সো তোমরা যদি এরকম থাকে, সমবাহু ত্রিভুজ না থাকে, তোমরা থিটাটা এইভাবে বের করতে পারবা, কোনো সমস্যা নেই। এখন যদি ত্রিভুজ না থেকে চতুর্ভুজ থাকে, সেক্ষেত্রে খুবই সিম্পল। তোমাকে যদি এই জায়গাতে এইরকম ম্যাথ দেয় যে এই জায়গাতে দুটা বস্তু আছে, এই জায়গাতে দুটা বস্তু আছে, মানে দুইটা বস্তু না তো চারটা বস্তু, তোমাকে যে কোনো একটার উপর বল বের করতে বললো, যে কোনো একটার উপর বাকিগুলোর জন্য বলের প্রভাব বের করতে বললো, বাকি সবগুলোর জন্য বলের প্রভাব বের করতে বললো। এরকম আসে কিন্তু, এরকম ম্যাথ আসে কিন্তু। মনে করো আমি বললাম যে এই এম ভরের বস্তুর উপর, এখানে এম যে সমান দিবে এমন কোনো কথা না, একটা 2 কেজি দিতে পারে, একটা 4 কেজি দিতে পারে, একটা 5 কেজি দিতে পারে, এনিথিং। ওকে, সো মনে করো একটা M1, এটা মনে করো M, এটা মনে করো M2, আমি জাস্ট একটু এদিক ওদিক দিচ্ছি, এটা মনে করো M। তাইলে আমাকে একটা জিনিস বলো, এই জায়গাতে যেহেতু এটা একটা আয়তক্ষেত্র আমি নিলাম, তাইলে এটার এই বাহুর দৈর্ঘ্যটা মনে করো A, এই বাহুর দৈর্ঘ্যটা মনে করো B। আয়তক্ষেত্র নিচে যেন আর একটু কমপ্লেক্স হয়। এখন তোমাকে বললো যে এই M1 বস্তুর উপর বাকি বলগুলোর প্রভাব বিস্তার করো বা প্রভাবটা বের করো। তাহলে তোমার এখানে কতগুলা বল পাবা বলো তো? এখানে একটা বল পাবা এই দিকে, সেই বলটা কত? সেই বলটা আমি ধরে নিই এই বলটা হচ্ছে F1। এটার জন্য আরেকটা বল পাবা, সেই বলটা হচ্ছে F2। এখন খবরদার খবরদার, ভর দুইটা সমান বলে বল দুইটা সেম লেখা হইল না, কারণ আসলে দৈর্ঘ্যটা তো সেম না, এখানে যে দূরত্বটা তো সেম না, এখানের দূরত্ব আর এখানে দূরত্ব চেঞ্জ, তার মানে বলটা আসলে চেঞ্জ হয়ে যাবে। সো এটা দেখানোর জন্য আসলে ভর দুইটা আমি সেম ধরছি, যেন তোমাদের এইটা বলতে পারি যে ভর সেম থাকলেই যে বল সেম হবে এমন না, দূরত্বের উপরও ডিপেন্ড করতেছে। দূরত্ব এবং ভর দুইটাই সেম হইলে বলটা সেম হয়। আরেকটা বল কি আছে? আরেকটা বল আছে হচ্ছে একদম তার কর্ণ বরাবর, তাই না? একদম তার কর্ণ বরাবর, যেটা হচ্ছে তোমার এই বলটা, এই বলটা, এই বলটার নাম আমি কি দিব? মনে করো F3। এখন এই তিনটা বলের তুমি জাস্ট লব্ধি নির্ণয় করবে, জাস্ট নর্মাল লব্ধি। তিনটা বলই তুমি জানো, তিনটা বলই তুমি জানো, তিনটা বল কোনটা কত কোণে কাজ করতেছে এই জিনিসটাও তুমি জানো। দেখো তোমার কাছে যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তুমি কিন্তু এই অ্যাঙ্গেল খুব ইজিলি বের করতে পারবা, এই অ্যাঙ্গেল খুব ইজিলি বের করতে পারবা। তার মানে তিনটা বল কে কত কোণে কাজ করতেছে এটা তুমি খুব ইজিলি বের করতে পারবা, রাইট? বাকিটা আসলে ভেক্টরের অধ্যায়ের ফর্মুলা বা ভেক্টর অধ্যায়ের কনসেপ্ট। যে তিনটা বল আছে, যে একটা বল হচ্ছে F1, F1 একটা বল আছে, F2 আরেকটা বল আছে, F3 আরেকটা বল আছে, এই তিনটা বলের লব্ধি নির্ণয় করা তোমাদের জাস্ট ভেক্টর অধ্যায়ের কনসেপ্ট। সো আশা করি পারবা। বলো পারবা না? এরকম যদি লব্ধি নির্ণয় করতে বলে পারবা কিনা বলো? সবগুলোর বলেরই তো একটা করে মান আছে, তুমি বল ক্যালকুলেট করে ফেলছো যে M1 G M1 M ডিভাইডেড বাই A স্কোয়ার, G M1 M ডিভাইডেড বাই B স্কোয়ার, G M1 M2 ডিভাইডেড বাই এই কর্ণের স্কোয়ার, মানে রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার এর হোল স্কোয়ার, মানে রুট ওভার মানে ডিভাইডেড বাই A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এরকম আর কি। সো এই প্রত্যেকটা বলের মানই কিন্তু তুমি বের করে ফেলছো অলরেডি। আমি তো এখানে মান দেইনি, মান দিলে আমি বের করে দেখাইতাম। সো প্রত্যেকটা বলের মান বের করে ফেলছো, এখন জাস্ট তিনটা বলের লব্ধি বের করবা। মনে করো যে আমি একটা ফর এক্সাম্পল, এটার মান আসছে মনে করো 10 নিউটন, এটার মান আসছে মনে করো 20 নিউটন, এটার মান আসছে মনে করো 25 নিউটন। এখন এই সবগুলা বলের তুমি জাস্ট লব্ধি নির্ণয় করবা। প্রত্যেকটা অ্যাঙ্গেল তুমি জানো, প্রত্যেকটা অ্যাঙ্গেল তুমি জানো, কারণ এ আর বি যেহেতু জানো, তুমি সাইন ইনভার্স বা টেন ইনভার্স দিয়ে তুমি ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, ওকে, ডান। সো এই টাইপের ম্যাথগুলা একটু প্র্যাকটিস করবা, এই টাইপের ম্যাথগুলা একটু প্র্যাকটিস করবা। সো আমরা এখানে কয়েকটা এমসিকিউ দেখি, চলো। যে একটা গাছের আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করছে এবং পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে, কোনটা বেশি কোনটা ছোট? শুরুতেই আমরা বলছি দুইটা আসলে সমান হবে, কারণ এখানে সমান না হওয়ার কোনো চান্সই নাই। কিন্তু যদি ত্বরণ দিয়ে বলতো যে কোনটা বড় কোনটা ছোট, তার মানে আপেলের উপর যে ত্বরণটা সেটা বড়, পৃথিবীর উপর যে ত্বরণটা সেটা ছোট, কারণ ভর এখানে পৃথিবীরটা বেশি। এই ফর্মুলাটা বলো তো কি হবে এটা, যে পৃথিবীর ভরের সঠিক সূত্র কোনটি? এখানে জাস্ট জি এর ফর্মুলা বা 1 কেজি ভরের জন্য যে মহাকর্ষীয় বল সেটাই হচ্ছে জি। সো জি ইকুয়ালস টু তখন হয়ে যায় GM/r স্কোয়ার,
সো এখান থেকে পৃথিবীর ভরের মানটা জাস্ট বের করছে যে GR²/G, রাইট? তার মানে GR²/G এটা হচ্ছে পৃথিবীর ভরের সঠিক ফর্মুলা। মানে এটা ফর্মুলাও না, তোমরা তো এটা জানো, এখান থেকে জাস্ট মেইন ফর্মুলাই তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, সো আমাদের বলের বেসিক টাইপের ম্যাথগুলো আমরা করতে পারি আসলে, যে দুইটা ভর দেয়া, মধ্যবর্তী ডিস্টেন্স দেয়া, বল কত, এটা আমরা বের করতে পারবো আসলে। আমাদের আরেক টাইপের ম্যাথ আসে, সেটা হচ্ছে দুইটা বস্তুর মধ্যে সাম্যাবস্থা বের করা। মনে করো এখানে একটা M1 ভরের বস্তু আছে, এখানে একটা M2 ভরের বস্তু আছে। আমি বললাম তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মনে করো x। তাদের মধ্যবর্তী দূরত্ব কি? একদম সেন্টার টু সেন্টার তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x। ঠিক আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x না, মনে করো L। এইটুকু সবটা ডিস্টেন্স হচ্ছে L, এইটুকু সবটা ডিস্টেন্স হচ্ছে L। ঠিক আছে, তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা মনে করো L। এখন একটু ব্যক্তিগতভাবে চিন্তা করো তো, মানে নিজে নিজে একটু চিন্তা করো তো, যে এই জায়গায় আমি যদি একটা ভর রাখি, বা এদের মধ্যে কোনো একটা জায়গায় যদি আমি ভর রাখি, মনে করো 1 কেজি ভরের একটা ভর, তাইলে বলো তো এই M1 বস্তুটা এই 1 কেজিকে এই দিকে আকর্ষণ করবে না? কারণ মহাকর্ষ বল মানেই আকর্ষণ করবে, দুইটা বস্তুকে নিজের দিকে টানবে। তার মানে M1 ভরের বস্তুটা 1 কেজি ভরকে এদিকে আকর্ষণ করবে না? অবশ্যই করবে। M2 ভরের বস্তুটা এই 1 কেজি ভরকে এদিকে আকর্ষণ করবে না? অবশ্যই করবে। তার মনে করো এটা F1 বলে, এটা F2 বলে আকর্ষণ করতেছে। তাইলে এই পুরো লাইনের কোনো একটা জায়গাতে সাম্যাবস্থা পাবো কিনা, মানে এমন কোনো জায়গা পাবো কিনা যেখানে লব্ধি শূন্য, বা এই দিকের বল যা এই দিকের বল তা, পাবো কিনা? অবশ্যই পাইতে পারি, কারণ যেহেতু দুই হাতে দুইজন টানতেছে, কোনো না কোনো বিন্দুতে আসলে দুইজনের টান সমান হবে। তার মানে এদের মধ্যবর্তী কোনো একটা জায়গাতে আমি যদি M ভরের কোনো একটা বস্তু রাখি, যে কোনো একটা পয়েন্ট থাকবে যেখানে আসলে আমরা সাম্যাবস্থা পাবো, বা বস্তুটা কোনো দিকে মুভ করবে না, বা তার উপর লব্ধি বলটা শূন্য হবে। পাবো না? অবশ্যই পাবো। কিন্তু এর বাইরের কোনো একটা বিন্দুর কথা চিন্তা করো তো, এই বিন্দুতে এই M1 বলটাও এই দিকে আকর্ষণ করতেছে, M2 বস্তুটাও এই দিকে আকর্ষণ করতেছে, তাহলে দুইটাই একদিকে টানতেছে, তাহলে এটা তো এই দিকে চলে যাবে। এটা কখনো এখানে সাম্যাবস্থা বা স্টেবল বা তার লব্ধিটা কখনো এই জায়গাতে শূন্য হবে না। বলের মানটা শূন্য হইতে পারে, বাট লব্ধিটা কখনো শূন্য হবে না। তার মানে লব্ধি শূন্য হবে তখনই যখন তারা দুইজনের মধ্যে একটা জায়গাতে আছে, মিডিলে একটা জায়গাতে যদি থাকে, তবেই লব্ধি শূন্য হওয়া সম্ভব। এই জায়গাতে কখনোই বা বাইরে কখনোই মহাকর্ষর ফর্মুলাতে বা মহাকর্ষীয় ক্ষেত্রে লব্ধিটা শূন্য হবে না। বলো এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? এতটুকু কনসেপ্ট আশা করি সবার ক্লিয়ার, কারণ এটা খুবই বেসিক টাইপের একটা কনসেপ্ট। তাইলে আমাকে বলো যে এই জায়গাতে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে যেই পয়েন্টে আসলে লব্ধিটা শূন্য, যেই পয়েন্টে আসলে কি লব্ধিটা শূন্য, তাই না? যে M1 থেকে মনে করো সামহাও আমি বললাম যে M1 থেকে কত দূরত্বে এমন একটা বিন্দু পাবো যেই বিন্দুতে লব্ধি শূন্য। তাহলে M1 থেকে দূরত্ব যদি আমি x ধরে নিই, এই xটাই আমি বের করতে চাচ্ছি, তাইলে M2 থেকে দূরত্ব কত বলো তো? তাহলে M2 থেকে দূরত্ব কত পাবো বলো তো? M2 থেকে দূরত্ব তখন পাবো হচ্ছে পুরোটা যদি L হয়, তাহলে L - x। যদি লব্ধি শূন্য হয় এমন কোনো বিন্দু যদি থাকে, তাহলে অবশ্যই ওই বিন্দুতে M1 এর জন্য বল আর M2 এর জন্য বল সমান হবে। M1 এর জন্য বল আর M2 এর জন্য বল সমান হবে। দুইজনে দুই দিকের টানাটানি যদি সমান হয়, টানাটানির মান যদি সমান হয়, তাইলেই অবশ্যই এই জায়গাতে লব্ধি শূন্য হওয়া সম্ভব বা সাম্যাবস্থায় থাকা সম্ভব, রাইট? তাহলে M1 এর জন্য যে F1 এর জন্য যে টানটা হবে বা এইদিকে যে টানটা পাবে সেটা কত বলতো? G × M1 × 1 কেজি ডিভাইডেড বাই x²। এই যে এদের মধ্যবর্তী দূরত্ব, এই পাশে পাবা M2 × 1 কেজি ডিভাইডেড বাই L - x হোল স্কয়ার, রাইট? সো এইটাই হচ্ছে জেনারেল শর্ত, মানে এইভাবেই তোমার ম্যাথটা করতে হবে। এখন এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। সো তুমি এখান থেকে G 1 কেজি কাটাইতে পারো, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে L - x ডিভাইডেড বাই x এটার হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে M2 ডিভাইড বাই M1। সো এগুলো ফর্মুলা আকারে মুখস্থ করতে হবে না। সো এটাকে তুমি সর্ট আউট করে তুমি যখন সলভ করবা, এখান থেকে কিন্তু x এর ভ্যালুটা পেয়ে যাবা। সো এটা তোমার ম্যাথ করা লাগবে না, তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবা, তাইলে ম্যাথটা উত্তর মিলে যাবে। সো এখান থেকে তুমি x এর ভ্যালুটা বের করবা। সো আমরা একটা ডাইরেক্ট ম্যাথ করি, তাইলে আশা করি এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে দেখো, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, এটা ডাইরেক্ট রুয়েটে আসছে। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তাইলে আমরা একটু ধরে নেই, ঠিক আছে? এটা মনে করো M of মুন, ঠিক আছে? M of মুন
তাহলে পৃথিবীর ভরটা কি চাঁদের ভরের 81 গুণ, তাই না? তার মানে 81 অফ এম অফ মুন, এটার ভর কত? 81 এম অফ মুন। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব একটা দেয়া আছে, মধ্যবর্তী দূরত্ব তোমার কাছে দেয়া আছে, সেই দূরত্বটা হচ্ছে এইটা, এটা ফিক্স একটা দূরত্ব দেয়া, যে 38.6 ইন্টু 10⁴ এত কিলোমিটার। কিলোমিটার আর মিটার খেয়াল করবা, মিটারে কিন্তু দেয়া নাই, কিলোমিটারে দেয়া। সো উত্তর যদি যেটা আসে তুমি কিলোমিটারে যদি বসাও তাহলে কিলোমিটার উত্তর পাবা। ঠিক আছে, বলছে চন্দ্র ও পৃথিবী সংযোগকারী কোথায় বস্তুর উপর উভয় দিকে টান সমান হবে। তাইলে আমার ধরে নিতে হবে যে আমি এমন একটা বিন্দু জানি, যেই বিন্দুতে আসলে টান সমান হবে। আমি ধরে নিছি এমন একটা বিন্দু আছে, আমি ধরে নিলাম ওই বিন্দুটা পৃথিবী থেকে মনে করো x দূরত্বে আছে। তাইলে চাঁদ থেকে কত দূরত্বে থাকবে? চাঁদ থেকে কত দূরত্বে থাকবে বলো তো? চাঁদ থেকে দূরত্ব থাকবে হচ্ছে 38.6 ইন্টু 10⁴ মাইনাস x এত কিলোমিটার। আমি সবগুলাই কিলোমিটারে বসাচ্ছি, ঠিক আছে? তার মানে পৃথিবী থেকে x কিলোমিটার দূরে এবং চাঁদ থেকে এত কিলোমিটার দূরে, রাইট? এই পয়েন্টে যদি দুইটার বল সমান হয় বা টান যদি শূন্য হয় বা টান যদি সমান হয়, তাহলে তুমি কি বলতে পারবা? যে পৃথিবীর জন্য যে টান সেটা মনে করো এফ অফ আর্থ, রাইট? এবং চাঁদের জন্য যে টান এফ অফ মুন, এটা আসলে সমান। টানের ইংলিশ হচ্ছে টেনশন। তার মানে পৃথিবীর জন্য যে টেনশন ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্স সেটা যদি এফ ই হয়, এবং চাঁদের জন্য যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা যদি এফ এম হয়, এফ এম দিয়ে এফ অফ মুন বোঝাচ্ছি, মানে ফোর্স অফ মুন, তাইলে এই জায়গাতে দেখো তবেই তো তোমার টানটা সমান হবে বা টেনশনটা সমান হবে বা দুই পাশের ফোর্সটা সমান হবে। তাহলে তুমি এটা কি বলতে পারবা? এই যে টান সমান মানে টেনশনটা সমান বা ফোর্সটা সমান, এটা দিয়ে এটাই বোঝাচ্ছে না যে পৃথিবীর ফোর্স আর হচ্ছে তোমার চাঁদের ফোর্সটা আসলে সমান। এখানে ধরে তুমি এখন ম্যাথ করবা, জি এম কাটাকাটি চলে যাবে, আমি ওটা লিখলামই না মনে করো। তাহলে এই পাশে পাবো হচ্ছে আমরা পৃথিবীর জন্য 81 mm ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই পাশে আমরা যেটা পেয়ে যাব mm ডিভাইডেড বাই তোমার 38.6 ইন্টু 10⁴ মাইনাস এক্স, এটার হোল স্কোয়ার। mm কাটা দাও, তাহলে এখান থেকে তুমি খুব সহজে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারো। দেখো তোমার কিন্তু বাকিটা করতে হবে না, হাতে করতে হবে না, ক্যালকুলেটরে ডিরেক্টলি এরকম ইকুয়েশন তোলা যায়। তুমি এই জায়গাতে তুলবা, বাম পাশে তুলবা 81 ডিভাইডেড বাই একটা ভেরিয়েবল এক্স নিবা, আলফা দিয়ে এক্স, এটা স্কোয়ার করবা, তারপর আলফা দিয়ে ইকুয়াল দিবা, ওই পাশে লিখবা 1 ডিভাইডেড বাই 38.6 ইন্টু 10⁴ মাইনাস এক্স, এটার উপর দিবা স্কোয়ার, তারপর শিফট দিয়ে তোমার সলভে ক্লিক করবা, উত্তরটা চলে আসবে। এখন উত্তরটা যেটা আসবে সেটা কি কিলোমিটারে আসবে নাকি মিটারে? অবশ্যই কিলোমিটারে, কারণ আমরা কিলোমিটারে বসাইছি। তার মানে এক্স এর যে উত্তরটা আসবে সেই উত্তরটা আসবে 6.62 ইন্টু 10⁻³ এত কিলোমিটার। আচ্ছা সরি, আমাদের লেফট হ্যান্ড আর রাইট সাইড মিলে নেই। সো এইভাবে তুমি যখন ক্যালকুলেট করবা, তোমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে, তখন তোমার পারফেক্ট রেজাল্টটা পাবা। সো এখানে যেটা পাবা সেটা হচ্ছে তোমার উত্তরটা হচ্ছে 34.74 ইন্টু 10⁻, কত 10⁴ এত কিলোমিটার দূরে। এখন একজন প্রশ্ন করছো যে সবসময় কি পৃথিবী থেকে দূরত্বটা এক্স ধরবো? পৃথিবী থেকে দূরত্বটা এক্স ধরবো কিনা, ইটস আপ টু ইউ। তুমি যারা চাঁদ থেকেও দূরত্ব এক্স ধরতে পারো। মেনলি এক্স তুমি যেটা ধরবা, আর একটা হবে এল মাইনাস এক্স বা টোটাল দূরত্ব মাইনাস এক্স, রাইট? এখন এরকমভাবে এক্স যেটা বের হবে, তুমি যেটা ধরছো উত্তরে তখন সেটা বলতে হবে যে আর্থ থেকে এত কিলোমিটার দূরে তুমি সাম্যাবস্থার বিন্দুটা পাবা, বা চাঁদ থেকে যদি ধরো তাহলে তুমি বলবা যে মুন থেকে এত কিলোমিটার দূরে তুমি সাম্যাবস্থার বিন্দুটা পাবা। বলো ম্যাথটা সবার ক্লিয়ার কিনা? বলো তো ম্যাথটা সবার ক্লিয়ার? একদম ক্লিয়ার না ম্যাথটা? ঠিক আছে, বুঝছি, ওকে ডান। সো এখন আমরা হচ্ছে একটা ভিন্ন ধর্মী প্রবলেম করব, যেটাকে বলা হয় বাইনারি স্টার। সো তুমি যদি বাইনারি স্টারের কথা শুনে যদি নাও থাকো, আমি তোমাদের দেখাচ্ছি বাইনারি স্টার কি জিনিস। বাইনারি মানে তো 2, এটা তো জানো তাই না? বাইনারি স্টার গিফট লিখে যদি সার্চ করি তাহলে দেখবা যে বাইনারি স্টার মূলত হচ্ছে যে তোমার দুইটা তারা একজন আরেকজনের কেন্দ্র করে চারপাশে ঘুরে। সো এরকম একটা কন্ডিশন তোমাকে দিয়ে দিল, বা এরকম একটা ম্যাথ তোমাকে দিয়ে দিল যে দুইটা তারা একজন আরেকজনকে কেন্দ্র করে সবসময় ঘুরতেছে। এরকম বাইনারি স্টার আছে ইউনিভার্সে। সো এরকম যদি কাহিনী হয় যে দুইটা একজন আরেকজনের কেন্দ্র করে ঘুরতেছে, এখন তোমাকে তাদের মধ্যে যদি ম্যাথ দিয়ে দেয়, তখন তোমার শর্তটা আসলে কি লিখবা? শর্তটা খুবই সিম্পল।
মনে করো দুইটা বাইনারি স্টার আছে, মনে করো এখানে একটা স্টার আছে, এখানে একটা স্টার আছে, এখানে একটা স্টার আছে, তারা কি পরস্পরকে কেন্দ্র করে ঘুরতেছে। একটা জিনিস তোমাদের নিউটনিয়ান মেকানিক্সে পড়াইছি বা পড়ছো হয়তো, বা যেখানেই পড়ছো না পড়ছো জানো হয়তো, যে বৃত্তাকার পথে যে বস্তুগুলা ঘুরে, বৃত্তাকার পথে যে বস্তুগুলা ঘুরে তাদের কোন বলটা থাকে বা তারা নিজেরা কোন বলটা অনুভব করে। প্রত্যেকটা বস্তু যারা বৃত্তাকার পথে ঘুরতেছে প্রত্যেকে কি বল একটা অনুভব করে, কেন্দ্র বিমুখী বল একটা অনুভব করে। তার মানে এই জায়গাতে যদি তুমি এই বস্তুটারে নিয়ে চিন্তা করো, এই বস্তুটারে অ্যানালাইজ করো, এই যে এই বস্তুটা, আমি জাস্ট এই বস্তুটারে নিয়ে অ্যানালাইজ করতেছি যে এই বস্তুর উপর কি কি বল কাজ করবে, তার উপরেই তো আমি শর্তটা দিব, যে এই বস্তুর উপর কি কি বল কাজ করবে এর উপরেই তো আমি শর্তটা দিব, রাইট? তাইলে তুমি একটা জিনিস বলতে পারবা, খুব ইজিলি একটা জিনিস বলতে পারবা যে আচ্ছা তাহলে তারা যেই রেডিয়াসে ঘুরতেছে বা যেই ডায়ামিটারে ঘুরতেছে ওই ডায়ামিটারটা আমি ধরি হচ্ছে ডি। তার মানে তারা যে ঘুরতেছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা ডি দূরত্ব মেনটেন করে তারা একজন একজনে কেন্দ্র করে ঘুরতেছে, এরকম। ঠিক আছে, তাইলে এটার ভর আমি ধরি মনে করো এম, এটার ভরও মনে করি ধরি এম, যেহেতু বাইনারি স্টার দুইটার ভর সমানই ধরি, সমান নাও হইতে পারে, নো প্রবলেম। সমান না হইলে এটার গতিপথ কমপ্লিটলি হয়তো বৃত্তাকার হবে না, অন্যদিকে যাবে, এরকম হইতে পারে। বাট যদি কমপ্লিটলি সমান হয় তবেই তারা বাইনারি স্টারের মতো একজন একজনের কেন্দ্র করে এরকম ভাবে ঘুরবে, সমান তালে ঘুরবে। সো আমি যদি এই বস্তুর বলটা চিন্তা করি, এই বস্তুর উপর একটা বল আছে এই দিকে, যেই বলের মানটা কত বলো তো আমার এফ অফ গ্র্যাভিটি। তাইলে এই বস্তুর এফ অফ গ্র্যাভিটি একটা বল আছে, আরেকটা কি বল আছে, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, একটু চিন্তা করো তো, একটা বল একটা একটা তারের মধ্যে বাইধা এমনি ঘুরাচ্ছ, ওই বলটা কি বল অনুভব করবে, একটা কেন্দ্র বিমুখী বল অনুভব করবে সব সময়। তার মানে এই এম ভরের যে বস্তুটা এটা একটা কেন্দ্র বিমুখী বল অনুভব করবে। তার মানে তারা যেহেতু এই বৃত্তাকার পথ থেকে বা এই ট্র্যাক থেকে সরে যাচ্ছে না, আমি বলতে পারবো যে এই দিকের বল সমান, যেহেতু এই দিকে যাচ্ছে না, বা এই দিকে লব্ধি বল শূন্য, যেহেতু বস্তুটা এই দিকেই কেন্দ্র করে ঘুরতেছে, এইভাবেই ঘুরতেছে, তার মানে সে কিন্তু এই দিকে যাচ্ছে না, এই পার্টিকুলার পয়েন্টে এদিকে দিয়ে যাচ্ছে না। অনেকটা ওই রকম যে তুমি যখন একটা উলম্ব তলে একটা বৃত্তাকার বস্তু ঘুরাইতা, এটার টানটা থাকতো এইদিকে, এম বি স্কোয়ার বাই আর থাকতো এইদিকে, তাই না? অনেকটা ওই রকম যে বস্তুটা এইদিকে দিয়ে যাচ্ছে না, তার মানে এই দুটা বল সমান, অনেকটা সিমিলার, রাইট? তার মানে আমরা ওই জায়গাতে কি লিখতে পারবো বলতো, এই জায়গাতে আমরা এই জিনিসটা লিখতে পারবো যে কেন্দ্র বিমুখী বল এটা আসলে এই জায়গাতে তোমার গ্র্যাভিটি ভ্যালুটা যোগান দেবে, ঠিক আছে? বা গ্র্যাভিটির ভ্যালুটাকে কেন্দ্র বিমুখী বলটা অপোজ করবে, ফলে তারা একজন একজনের কেন্দ্র করে এভাবে ঘুরতে পারে। যদি কেন্দ্র বিমুখী বলটা না থাকতো তাহলে তো একটা আকর্ষণ বলের কারণে আইসা মিশে যেত একসাথে, তাইলে তো আকর্ষণ বলের কারণে আইসা একসাথে মিশে একটা গ্রহতে রূপান্তর হয়ে যেত বা একটা নক্ষত্রে রূপান্তর হয়ে যেত। যেহেতু তারা মিশতেছে না, অবশ্যই একটা বাইরের দিকে আউটওয়ার্ড ফোর্স আছে বা কেন্দ্র বিমুখী বল আছে। তার মানে কেন্দ্র বিমুখী বলটা আসলে এই জায়গাতে তোমার যে গ্র্যাভিটি ফোর্সটা সেটাকে অপোজ করতেছে, তার মানে দুটার মান সমান। সো তখন তুমি আসলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে বলো তো কেন্দ্র বিমুখী বলটা তুমি কি লিখবা, এম ভি স্কোয়ার বাই আর। এখন এটার রেডিয়াস কত, ডায়ামিটার যদি ডি হয়, মানে তোমার ব্যাস যদি ডি হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, ডি বাই টু। আর এই পাশে তুমি কি লিখতে পারবা, জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো এটাই হবে তোমার তখন সম্পর্ক। সো ডিরেক্ট ম্যাথ আসে না বা ম্যাথ আসবেও না, জাস্ট তোমাদের সম্পর্কটা বলে দিলাম যে যদি এরকম কোনো সিনারিও দেখতে পাও কোনো ম্যাথে, তখন যেন এরকম শর্তটা তুমি অ্যাপ্লাই করতে পারো, তারপর তো মান বসায় তুমি এমনি বের করতে পারবা। যদি তোমার কাছে ডি জানতে চায় বা যদি তোমার কাছে কিছু জানতে চায়, তুমি সেটা এমনি বের করতে পারবা। বলো ক্লিয়ার কিনা সবাই? সবাই ক্লিয়ার? ক্লিয়ার? তারপর যদি বাইনারি স্টারের এরকম কোনো প্রবলেম আসে, উদ্ভাসে সাধারণত দিতে পারে ইঞ্জিনিয়ারিং উইকলিতে, তখন আশা করি পারবা, রাইট? ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হইলে এখন আমরা হচ্ছে কিছু অ্যাডভান্স প্রবলেম করব, মানে এই তোমার মহাকর্ষ বল নির্ণয়েরই কিছু অ্যাডভান্স প্রবলেম পড়ব। দেখো অ্যাডমিশনে লাগবে, হ্যাঁ লাগতে পারে, বাট লাগে না আসলে, উদ্ভাসে করায়, উদ্ভাসের বইয়ে বা এক্সামে পাবা, বাট আসলে অ্যাডমিশনে লাগে না। সো এখন কিছু অ্যাডভান্স ম্যাথ করব, এগুলা বলা যায় জীবনেও অ্যাডমিশনে আসবে না, ঠিক আছে? বুয়েট অ্যাডমিশনে জীবনেও আসবে না। বুয়েটে তো আমরা ধরি সবচেয়ে কঠিন প্রশ্ন হয়, সো এখানে বা সিকিউরিটি এই প্রশ্নগুলো আসবে না, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে কঠিন প্রশ্ন আমরা বলতে পারি বুয়েট, সিকিউরিটি, আইওটি এগুলাতেই হয়। সো ওগুলাতে কখনোই আসবে না। এখন যে প্রবলেমগুলো সলভ করবো, যে একটা নির্দিষ্ট বিন্দুতে মহাকর্ষ বল কেমনে ক্যালকুলেট করবো। আমরা তো এতক্ষণ মহাকর্ষ বল যেমনি ক্যালকুলেট করছি এগুলো হচ্ছে বৃত্তাকার বস্তুর জন্য,
বৃত্তাকার বস্তুর জন্য আমরা g(m1m2) / r² দিয়ে ক্যালকুলেট করতে পারছি। বাট একটা অনিয়মিত বস্তু লাইক এরকম একটা রডের জন্য কি হবে, একটা রড থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গ্র্যাভিটির মান বা মহাকর্ষীয় বলের মান কত হবে, বা একটা আর্কের জন্য কত হবে, মনে করো একটা সিলিন্ড্রিক্যাল একটা পাইপ বেন্ড করে রাখতেছি, এটার জন্য মহাকর্ষীয় বল কি হবে, এটা সার্কুলার হইলে এটার কেন্দ্রে কি হবে, এটা মহাকর্ষ বল। তারপর একটা পুরো বৃত্তাকার রিং এর জন্য এটার কেন্দ্রে মহাকর্ষ বলটা কত হবে। তারপর একটা বৃত্তাকার রিং যদি থাকে এটা থেকে তোমার এক্স দূরত্বে এই বিন্দুতে মহাকর্ষ বল কত হবে। সো এইরকম প্রবলেমগুলো এখন আমরা দেখব। এখন কথা হচ্ছে ভাই এগুলা জীবনে কোথাও লাগবে? উত্তর হচ্ছে জীবনে কোথাও লাগবে না। পরবর্তী প্রশ্ন যে ভাই এগুলাকে আপনারা যখন কলেজে পড়ছেন বা অ্যাডমিশন দিয়েছেন তখন কি আপনারা পড়ছেন? উত্তর হচ্ছে হ্যাঁ, তখন এই জিনিসগুলো দেখতাম, অবশ্যই পড়ছি। এখন এই জিনিসগুলো পড়লে যে জিনিসটা হয় কনফিডেন্স একটু বাড়ে, আর কিছুই না। বাট এগুলা বুয়েট, সিকেরুয়েট, আইওটি কোথাও আসবে না, কোনোদিনই আসবে না। মানে যদি না প্রিভিয়াস ইয়ারের যে ফ্লোটা ওই ফ্লো যদি চেঞ্জ না হয় তাহলে কোনোদিনও কোথাও আসবে না এখন যে ম্যাথগুলো দেখাবো। কিন্তু তারপরেও মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য অনেকে সলভ করে এটা। এই প্রবলেমগুলোর মধ্যে 1-2টা প্রবলেম ইসাক স্যারের বইও হয়তো আছে। সো নিজের স্যাটিসফ্যাকশনের জন্য অনেকে এই জিনিসগুলো সলভ করে। সো এই জিনিসগুলো সলভ করা আসলে একাডেমিকে খারাপ জিনিস না, তোমরা তো একাডেমিক পড়তেছো, একাডেমিকে খারাপ জিনিসটা মোটেও। কনফিডেন্স বুস্ট করবে এবং কিছু নতুন করে চিন্তা ভাবনা করার জিনিসটা গ্রো করাটা হেল্প করবে। নতুনভাবে চিন্তা করতে পারবা জিনিসগুলোকে, ইন্টিগ্রেশন কীভাবে করতে হয় এই জিনিসগুলো শিখতে পারবে, ঠিক আছে? কারণ এখানে তুমি ইন্টিগ্রেশন না শিখলেও তোমার একটু পরে যখন মানে পরবর্তী ক্লাসে যখন তুমি মহাকর্ষীয় বিভব পড়বা তখন তোমাকে ইন্টিগ্রেশন ভালো করেই পারতে হবে। সো ইন্টিগ্রেশনের সাথে একটা পরিচিত হওয়া যায় এই জায়গাগুলোতে, বা ইন্টিগ্রেশনের কনসেপ্টটা বা ফিজিক্সের ইন্টিগ্রেশনগুলো কেমনে করে এটার সাথে একটু পরিচিত হওয়া যায়। সো এগুলো কোথাও আসবে না বলতে পারো, কাইন্ড অফ শিওর 90%। বাট তারপরেও আমরা করি, বা আমিও ক্লাসে, আমি যখন তোমাদের লেভেলে পড়তাম আমিও করতাম, কাইন্ড অফ এগুলো কনফিডেন্স বুস্ট করে, ঠিক আছে? সো আমি যখন আমার ক্লাসরুমে ছিলাম এনডিসিতে গ্রুপ 13-এ, আমার পাশে আমার এক ফ্রেন্ড বসেছিল মিসবা, এখন চুয়েটে আছে। সো ও দেখতাম যে এই প্রবলেমগুলো সলভ করছে, সো ওর কাছ থেকে একবার বুঝে নিয়েছিলাম একটা প্রবলেম। সো আমার মনে আসা জিনিসগুলো। সো আশা করি যে তোমরা আসলে এই জিনিসগুলো করলে তোমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটিটা বাড়বে। বাট আমি এটাও বলে দিচ্ছি এগুলো আসবে না কোথাও, এগুলো ইন্ডিয়ান বইগুলোতে আছে এই প্রবলেমগুলো, আমাদের বইগুলো তো টুকটাক দেয়া, বাট এগুলো কোথাও আসবে না, কোথাও আসবে না, ঠিক আছে? জাস্ট একবার দেখে রাখার জন্য দেখতে পারো। সো তোমার প্রথম যে প্রবলেমটা আমরা সলভ করবো এখানে হচ্ছে একটা ইনফাইনাইট একটা ভরের একটা প্রবলেম। সো একজন বলছে ভাই আপনি আইওটিতে এক্সাম দিছিলেন? না, আমার আইওটি সিট পড়ছিল কুয়েটে। আইওটির ভর্তি পরীক্ষা আমাদের সময় সবার আগে হয়েছে, বাট কুয়েটে যে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে, আবার যদি পার্শিয়াল স্কলারশিপ পাইও এরপরও 5-6 লাখ টাকা দেওয়া লাগবে, ওইটার কথা চিন্তা করে আর মানে পরীক্ষাই দিই নাই যে এত দূরে যায় পরীক্ষা দিব, তারপর যদি পার্শিয়াল স্কলারশিপ পাইও এরপরও 5-6 লাখ টাকা লাগবে, তাহলে আর পরীক্ষাটা না দিই। সো এই কারণে আর কুয়েট যে পরীক্ষাটা দেওয়া হয় নাই। সো এমআইএসটির পরীক্ষার এরকম হয়েছিল যে এমআইএসটির পরীক্ষার আগের দিন আমার এক আঙ্কেলের বিয়ে ছিল, যে কারণে এমআইএসটি পরীক্ষাও দিইনি, অ্যাপ্লাই করছিলাম দুইটাতেই। আমার প্রথম ভর্তি পরীক্ষা দিছিলাম হচ্ছে ডিউএডটা, ঠিক আছে? ডিউএড ভর্তি পরীক্ষাটা আমার প্রথম পরীক্ষা ছিল। ওকে, চলো শুরু করি এই জায়গাতে। সো এই জায়গাতে এই প্রবলেমটা হচ্ছে এরকম যে তোমাকে এই বিন্দুতে মহাকর্ষীয় বল ক্যালকুলেট করতে হবে, যে এই বিন্দুতে মহাকর্ষীয় বলটা কত। খুবই মনোযোগ দিয়ে দেখবা, প্রবলেমগুলো আসলে খুবই মজার। তুমি জাস্ট একবার ইমাজিন করতে হলে বা সিস্টেমটা একবার ধরে ফেললে পরে দেখবা যে ম্যাথগুলো নিজে নিজে সলভ করতে পারতেছো। সিস্টেমটাকে ধরা লাগবে যে ম্যাথগুলো করতে হয় কীভাবে। সো এই জায়গাতে 1 কেজি একটা ভরের জন্য আমি কতটুকু মহাকর্ষীয় বল পাবো সেটা ক্যালকুলেট করতে চাচ্ছি। এখানে অনেকগুলা ভর আছে। 1 মিটার দূরে তোমার একটা বল আছে, একটা ভর আছে, সেটা হচ্ছে তোমার এম ভরের। 2 মিটার দূরে আরেকটা ভর আছে, সেটা হচ্ছে এম ভরের। আবার 4 মিটার দূরে আরেকটা ভর আছে, সেটা হচ্ছে এম ভরের, ঠিক আছে? এরকমভাবে 8 মিটার, 16 মিটার, 32 মিটার, 64 মিটার পরপর একটা এম ভরের বস্তু আছে। বা এম ভরের বস্তু না বলে ওইগুলাকেও তুমি 1 কেজি ভরের বস্তু বলো, এগুলাকেও তুমি 1 কেজি ভরের বস্তু বলো, নো প্রবলেম। এগুলাকেও তুমি 1 কেজি ভরের বস্তু বলো, ঠিক আছে? তার মানে তোমার এই ডিস্টেন্সগুলো পরপর তোমার হচ্ছে 1 কেজি ভরের বস্তু আছে একটা করে। তোমার সবগুলোর জন্য এই 1 কেজি ভরের বস্তুর উপর কতটুকু বল লাগবে সেটা ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারছো? এরকম ইনফাইনাইট সংখ্যক আছে, অসীম সংখ্যক আছে। সবগুলোর জন্য এই 1 কেজি ভরের উপর কতটুকু বল লাগবে সেটা তোমার বের করতে হবে। তাইলে একটু বেসিক দিয়ে চিন্তা করো, প্রত্যেকটা বলের জন্যই মনে করো এই ভরটার জন্য তোমার বল পাচ্ছ এইদিকে, এই ভরটার জন্য বল পাচ্ছ এইদিকে,
এই ভরটার জন্য বল পাচ্ছ এইদিকে। তার মানে সবগুলার জন্যই কি বলটা একটা নির্দিষ্ট অক্ষে পাচ্ছ না, একই দিকে পাচ্ছ না। তাহলে তুমি যে লব্ধি বলটা পাবা বা ইকুইভ্যালেন্ট বলটা পাবা, এটা তো সবগুলোর যোগফল। দেখো একটা বস্তুর উপর এদিকে একটা বল 1 নিউটন, আরেকটা বল 2 নিউটন, আরেকটা বল 3 নিউটন, এরকম অনেকটা বল আছে। তুমি না লব্ধি বল কত লিখবা? তুমি লব্ধি বল লিখবা যে এদিকে 6 নিউটন বল প্রয়োগ হয়েছে। তোমার সবগুলো একই অক্ষ বরাবর থাকলে তুমি লব্ধি বলটা যোগ করতে পারো ডিরেক্টলি, রাইট? তারপর তুমি এখানে যে টোটাল বলটা তুমি পাবা, সেই বলটা তুমি লিখতে পারবা যে সবগুলোর যোগফল F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট 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 ইনফাইনাইট পর্যন্ত, যেহেতু বস্তুগুলো ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত আছে। এখন তুমি জাস্ট এখানে ফর্মুলা অ্যাপ্লাই করো যে 1 নাম্বার বস্তুর জন্য তুমি যে ফর্মুলাটা পাবা সেটা হয়ে যাবে জি 1 কেজি আমি না লিখি, G/1 স্কয়ার, রাইট? 2 নাম্বার বস্তুর জন্য যেই ফর্মুলাটা তুমি পাবা জি M1 M2 দুইটাই যদি 1 কেজি না লিখি, তার মানে এই জায়গাতে হবে হচ্ছে তোমার M/G/2 স্কয়ার প্লাস আবার G ডিভাইডেড বাই তোমার কত আসবে 4 স্কয়ার, G ডিভাইডেড বাই কত আসবে বলো তো 4 এর পরে 8 স্কয়ার। এরকম ভাবে চলতেই থাকবে, রাইট? তাইলে এখান থেকে তুমি যদি জি এর ভ্যালুটা কমন নাও, তাহলে কি পাচ্ছ এখানে? এখানে তুমি পাচ্ছ হলো 1/1 স্কয়ার 1/2 স্কয়ার প্লাস 1/4 স্কয়ার প্লাস 1/8 স্কয়ার প্লাস ডট 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 ডট। তাইলে বলো তো এটা কি একটা গুণোত্তর ধারা না? এই জিনিসটা কি একটা গুণোত্তর ধারা? এই জিনিসটাকে একটা গুণোত্তর ধারার মধ্যে পড়ে বলো তো? এই যে অসীম সংখ্যক যে একটা ধারা আছে, এটা যে অসীম পর্যন্ত বিস্তৃত, এটা কি একটা গুণোত্তর ধারা? বলো তো এটা কি একটা গুণোত্তর ধারা কিনা? একটা গুণোত্তর ধারা তুমি তখনই বলতে পারবা যখন পরপর পদগুলার একটা কমন ফ্যাক্টর থাকে, তখনই তুমি বলতে পারবা যে এটা একটা সিরিজ বা একটা গুণোত্তর ধারা। তাহলে এখানে দেখো 2 নাম্বার পদ আর প্রথম পদের মধ্যে ভাগফলটা কত? 2 নাম্বার পদটা হচ্ছে 1/4, প্রথম পদটা হচ্ছে 1, তার মানে এখানে তোমার ভাগফলটা আসতেছে 1/4, রাইট? এই পদটা এবং এই পদটার মধ্যে ভাগফল কত? এখানে হচ্ছে 1/4 স্কয়ার 1/2 স্কয়ার, তাহলে এখানে কত আসতেছে? এখানেও আসতেছে 1/4, রাইট? যে 1/4 নিচেও আসতেছে 1/4, সো একটা 1/4 কাটা, সো 1/4 আসতেছে। পরেরটা 1/8 স্কয়ার 1/4 স্কয়ার, এটা তুমি যদি ক্যালকুলেট করো, তুমি কিভাবে ক্যালকুলেট করতে পারো? খুব সহজে ভাঙাইতে পারো যে 1/8 কে তুমি লিখতে পারো যে 2 × 4, তার মানে 2 স্কয়ার × 4 স্কয়ার, আর এখানে লিখতে পারো 1/4 স্কয়ার। সো 1/4 স্কয়ার 1/4 স্কয়ার কাটা 1/2 স্কয়ার মানে 4। তোমার সবগুলোর দেখো একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 1/4, রাইট? ইংলিশটা কি? ইংলিশটা আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না। যে কমন ডিভিজর বলতে পারো, যে প্রত্যেকটার মধ্যে কত দিয়ে ভাগ হচ্ছে, মানে কত দিয়ে ডিভাইড হচ্ছে প্রত্যেকটা পরপর কত? 1/4। সো তুমি এটা আসলে একটা গুণোত্তর ধারার ইংলিশটা আসলে মনে পড়তেছে না। যাই হোক, একটা সিরিজ যেটা আসলে মানে মাল্টিপ্লাই হচ্ছে ভ্যালুগুলা। সো তুমি একটু বের করে নাও টার্মটা। তাইলে তুমি এই জায়গাতে গুণোত্তর ধারার যে সমষ্টি বা ইনফাইনাইট সংখ্যক যদি এরকম একটা সিরিজ থাকে, ওটার যে সাম, ওই সামের একটা ফর্মুলা তোমরা ছোটবেলায় পড়ছো যে গুণোত্তর ধারার সমষ্টিটা কি? গুণোত্তর ধারার সমষ্টিটা কি হয়? সমষ্টি বা সাম, ওই সামটা কি হয় বলো তো? প্রথম পদ ডিভাইডেড বাই 1 - r, এরকম হয় না? প্রথম পদ ডিভাইডেড বাই 1 - r, তার মানে তোমার যে সাম, ওই সামটা হয়ে যায় হবে হচ্ছে 3/4, মানে 4/3, সরি 4/3, রাইট? 4/3। তাইলে এই জায়গাতে তোমার উত্তর কত বলো তো? 4G/3। বলো বুঝতে পারছো ম্যাথটা? বুঝতে পারছো বলো তো? ম্যাথটা বুঝতে পারছো বলো তো? ম্যাথটা ক্লিয়ার কিনা সবাই? ওকে, সো আশা করি দেখতে পাচ্ছি ক্লিয়ার। পরের ম্যাথটাই যাই। সো এখন আমরা হচ্ছে একটা রডের জন্য বের করব যে এখানে একটা ভর আছে মনে করো, এই ভরটা মনে করো M1, এখানে একটা রড আছে মনে করো, রডের ভরটা হচ্ছে M2। এখন এই রডের যে দৈর্ঘ্যটা, এই M1 থেকে রডের এই প্রান্তের দূরত্ব মনে করো তোমার কাছে দেয়া, সেটা হচ্ছে মনে করো কি দিব, একটু পরের বারের ম্যাথটার জন্যই দেই। সো এটা মনে করো D, এবং রডের যে দূরত্বটা বা দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা মনে করো L। দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্যটা মনে করো L। দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্যটা মনে করো L। এখন তোমাকে এই রডের জন্য এই বস্তুর উপর কতটুকু বল কাজ করবে, এই M1 বস্তুর উপর কতটুকু বল কাজ করবে, এটাই বের করবা। এই রডের জন্য M1 বস্তুর উপর কতটুকু বল কাজ করবে, এই জিনিসটাই তুমি বের করবা। রডের জন্য M1 বস্তুর উপর
কতটুকু বল কাজ করবে সেটা তুমি বের করবা। সো m1 আর m2 না লিখে আমি এটাকে ছোট m লিখি, এটাকে বড় m লিখি, ঠিক আছে, এটাকে বড় m লিখি। সো কতটুকু বল কাজ করবে সেটাই বের করবা। এখন বলো তো ডিরেক্টলি তুমি কি এটা লিখতে পারবা কিনা যে এফ, বলো তো কোনটা কারেক্ট? আমি প্রথমে লিখতেছি এফ ইকুয়ালস টু জি এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা কি কারেক্ট? এটা কি কারেক্ট? আচ্ছা, এটা যদি কারেক্ট না হয় তাহলে কি এটা কারেক্ট? আমরা ডিস্টেন্সটা মধ্যবিন্দু থেকে নিতে হয় তো, সো এটার মধ্যবিন্দু থেকে ওইটার মধ্যবিন্দু দূরত্ব হবে হচ্ছে ডি প্লাস এল বাই টু। এটা কি কারেক্ট নাকি এটা কারেক্ট? কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট বলো তো? কোনটা কারেক্ট উত্তর হবে এই জায়গাতে? ডি প্লাস এল হোল স্কোয়ার। মানে এই প্রান্তের দূরত্ব নিব নাকি মধ্যবিন্দুর দূরত্ব নিব নাকি ওই প্রান্তের দূরত্ব নিব? কোনটা কারেক্ট হবে? কোনটা কারেক্ট হবে এই জায়গাতে? কোনটা কারেক্ট হবে বলো তো? 1 নাম্বারটা, 2 নাম্বারটা নাকি 3 নাম্বারটা? একটু কমন সেন্স দিয়ে বলো কমেন্টে কোনটা কারেক্ট হবে। উত্তর হচ্ছে একটাও কারেক্ট হবে না। এগুলোর মধ্যে আমরা সরাসরি প্রেডিক্ট করতে পারি না, সরাসরি বলতে পারি না, এগুলোর মধ্যে সরাসরি বলতে পারি না, সরাসরি প্রেডিক্ট করতে পারি না। আমাদের ইন্টিগ্রেশন করে বের করতে হয়। যখনই একটা অনিয়ত আকার পাই, মানে যখনই একটা তোমার একটা স্ফিয়ার পাবা না বা একটা গোলক পাবা না, তখনই তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন ছাড়া এই জায়গাতে ওয়ে নাই। তার মানে এইটার বলটা কত হবে এটা ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হবে তোমাকে। সো একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো এরকম, যে যদি তোমার এরকম একটা বস্তু দেয়া থাকে, এইটুকু ডিস্টেন্স মনে করো, আমি তোমাকে বললাম দুইটা ডিস্টেন্স বলে দিলাম যে এইটুকু ডিস্টেন্স এটা, আর এই মাথার ডিস্টেন্স হচ্ছে x1 আর ওই মাথার ডিস্টেন্স হচ্ছে x2। তাহলে তুমি একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো যে বলটা আসবে, সেই বলটা আসবে হচ্ছে জি এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই x1 ইন্টু x2। এখন এটা কেমন আসছে এটাও ইন্টিগ্রেশন করে আসছে, একটু পরে আমরা দেখবো আসলে। সো একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো এরকম যে এই পাশের দূরত্ব গুণ ওই পাশের দূরত্ব, এইরকম ভাবে হচ্ছে ফর্মুলাটা হয়। এটা শর্টকাট হিসেবে জাস্ট মনে রাখতে পারো, আর কিছুই না। একটা শর্টকাট হিসেবে জাস্ট মনে রাখতে পারো। এখন এই জিনিসটা কেমনে আসে এটা আমরা ইন্টিগ্রেশন করে চলো বের করি। সো এইটার জন্য উত্তর কি আসবে, উত্তরটা আমরা এক কোনায় লিখে রাখি। উত্তরটা কি আসবে বলো তো? উত্তরটা এরকম কিছু একটা আসবে যে জি এম স্মল এম ডিভাইডেড বাই ডি ইন্টু এই পাশের দূরত্ব সবটার দূরত্ব, এখান থেকে সবটার দূরত্ব, সেটা হচ্ছে ডি প্লাস এল। এটা আসবে তোমার উত্তর। এখন এটা ইন্টিগ্রেশন করে বের করার চেষ্টা করি, তাই না? ইন্টিগ্রেশন করে চলো বের করার চেষ্টা করি। ওকে, সো যখনই এরকম একটা গোলক থাকবে না, একটা অনিয়ত আকার থাকবে, তখনই তোমাকে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। ইন্টিগ্রেশন করে মহাকর্ষ বলটা বের করতে হবে, এছাড়া ওয়ে নেই। ইন্টিগ্রেশন ছাড়া কোনো ওয়ে নেই। সো ইন্টিগ্রেশন করার বেসিক থিমটা আসলে কি? সবসময় এদের আরও কিছু ইন্টিগ্রেশন করতে হবে। স্টেপগুলা কি কি, গোল্ডেন রুলগুলা কি কি? প্রথমে আমি হচ্ছে এটাকে ডুপ্লিকেট করি, এখানে রুলগুলা লিখি বা স্টেপগুলা লিখি। তুমি কি জিনিসটা খেয়াল করবা, কোন প্রসেসটা ফলো করবা? ওই যে আমাদের ভৌতল বিজ্ঞানে ছিল না যে প্রথম গোল্ডেন রুল, যে শুরুতেই পথ পার্থক্য মাপবো। সো এখানে ইন্টিগ্রেশন করতে হলে শুরুতেই যেটা মাপবা, শুরুতে তুমি একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে নিবা, ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে নেবা। কারণ প্রবলেমটা কি? প্রবলেমটার ডাক্তারের রোগীর অবস্থা দেখা ব্যবস্থা করো। এই জায়গাতে প্রবলেমটা হচ্ছে বস্তুটার দৈর্ঘ্য অনেক বড়, এটা কোনো গোলক না। গোলক হইলে আমরা ডিরেক্টলি জি m1 m2 ডিভাইড বাই r স্কয়ার লিখতে পারতাম। গোলকের সেন্টার টু সেন্টারের দূরত্ব হচ্ছে r, লিখতে পারতাম, রাইট? পারতাম না? একমত আমার সাথে? আশা করি একমত। সো এটা গোলক না, যে কারণে আমরা এখান থেকে ছোট্ট একটা পোর্শন কেটে নিব। সো এটা হচ্ছে তোমার এই সকল ম্যাথ করার মেইন থিঙ্কিংটা, যে আমি যদি ছোট্ট একটা অংশ কেটে নিই, সেটা তো আসলে একটা বিন্দুর মতো ট্রিট করবে। সেটার জন্য তো আমি আসলে ফর্মুলা লিখতে পারবো। আমি সবটার জন্য ফর্মুলা লিখতে পারতেছি না, জি m1 m2 ডিভাইড বাই r স্কয়ার লিখতে পারতেছি না। বাট যদি একটা ছোট্ট পার্টিকুলার অংশ কেটে নিই, সেটা তো একটা গোলকের মতোই বিহেভ করবে বা একটা বিন্দুর মতোই বিহেভ করবে, সেটার জন্য তো আমি লিখতে পারবো। তার মানে গোল্ডেন রুলের প্রথম টার্মটা হচ্ছে যে ছোট্ট একটা ক্ষুদ্র একটা অংশ নিয়ে কাজ করবা, বা ক্ষুদ্র একটি অংশ তুমি মনে করো ডিএক্স, এইটুকু নিয়ে কাজ করবা বা এইটুকু তুমি কেটে নিলা, ক্ষুদ্র একটা অংশ, ঠিক আছে? স্মলেস্ট একটা পোর্শন তুমি কেটে নিলা। তারপর স্টেপ 2তে তুমি যেটা ক্যালকুলেট করবা, এই ছোট্ট অংশের যে ভর ডিএম, ওই ছোট্ট অংশের বা ডিএক্স এর ভর, ডিএক্স এর যে ভরটা আছে বা মাসটা আছে, ওই ভরটা তুমি ক্যালকুলেট করবা। এখন তুমি একটা ভর জানো এম, এই বস্তুটার ভর জানো ডিএম, তাহলে এটা তো এখানে একটা বিন্দুর মতো ট্রিট করতেছে, তাহলে কি মহাকর্ষের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা না?
পারবা তো। সো মহাকর্ষের ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি যে ছোট্ট ফোর্সটা পাবা, ওই ছোট্ট ফোর্সটা বের করবা। তার মানে যে ছোট্ট ফোর্সটা পাবা, ছোট্ট ফোর্সটা ক্যালকুলেট করবা, ছোট্ট ফোর্সটা বা তুমি ডিএফটা ক্যালকুলেট করবা। পরবর্তী কাজ কি হবে? ছোট্ট ফোর্সকে ইন্টিগ্রেশন করে বড় ফোর্স বের করা। তার মানে তুমি ছোট্ট ফোর্সকে তখন ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেট করে বড় ফোর্স বের করবা। দ্যাটস ইট। সো এই হচ্ছে তোমার গোল্ডেন রুল বা এই হচ্ছে তোমার স্টেপ। প্রত্যেকটা ক্ষেত্রে যখন তুমি একটা অনিয়ত আকার পাবা, একটা গোলক পাবা না, বিন্দু পাবা না, তখনই তোমাকে এই স্টেপগুলো ফলো করে কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে? সো এই জায়গাতে স্টেপগুলো আমরা অ্যাপ্লাই করি। তো প্রথমে একটা ছোট্ট অংশ করে কেটে নেই, বলো একটা ক্ষুদ্র অংশ কেটে, তুমি চাইলে এখান থেকেও কেটে নিতে পারো, এখান থেকেও কেটে নিতে পারো, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। যে কোনো জায়গা থেকে তুমি কেটে নিতে পারো, যে কোনো জায়গা থেকে তুমি কেটে নিতে পারো ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা অংশ যে কোনো জায়গা থেকে কেটে নিতে পারো। ছোট্ট অংশটার যে দূরত্ব, এই দূরত্বটা বা এইটুকুর যে প্রস্থ, এটাকে আমি ধরে নিচ্ছি ডিএক্স। ঠিক আছে? ছোট্ট অংশের যে দূরত্ব, এটুকু ধরে নিচ্ছি আমি ডিএক্স। তাহলে এই ডিএক্স দূরত্বের ভর কত, এটা হচ্ছে আমার নেক্সট স্টেপ। ডিএক্স দূরত্বের ভর কত, এটা হচ্ছে আমার নেক্সট স্টেপ, রাইট? বা ডিএক্স দৈর্ঘ্যটুকুর বা ডিএক্স অংশটুকুর ভর কত, এটা আমার নেক্সট স্টেপ। সো কেমনে বের করবো এটা? এটা ঐকিক নিয়ম ভাই, এটা খুবই ঐকিক নিয়ম। দেখো বেসিক, যে এল দৈর্ঘ্যের জন্য ভর হচ্ছে এম। তার মানে এল দৈর্ঘ্যে ভর হচ্ছে তোমার এম। তাহলে একক দৈর্ঘ্যে ভর হবে হচ্ছে এম বাই এল। তাহলে ডিএক্স দৈর্ঘ্যে ভর হবে হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স। তাই না? প্যারা আছে? কোনো প্যারা নেই। আমার সাথে একমত? আশা করি সবাই একমত। তার মানে এই ছোট্ট অংশের ভর কত, এটা তুমি জাস্ট মানে বেসিক ঐকিক নিয়ম দিয়েই করে ফেলতে পারো, তাই না? ছোট্ট অংশের ভরটা কত, এটা জাস্ট তুমি বেসিক ঐকিক নিয়ম দিয়েই করে ফেলতে পারো, রাইট? রাইট, তাই তো? তার মানে ছোট্ট অংশের যে ভর, সেই ভর বা ডিএমটা আমি ক্যালকুলেট করে ফেলছি। এটাকেই তো আমি বলতেছিলাম ডিএম, এটাকেই তো আমি বলতেছিলাম ডিএম, তাই না? এটাকেই তো আমি বলতেছিলাম ডিএম বা ছোট্ট অংশের ভর, তাই তো? একমত আমার সাথে? তোমরা কেউ কমেন্ট করতেছো না, তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। তোমরা কি আছো না ঘুমায় গেছো? বলো আমার সাথে একমত? আবৃত্তি, যারা যারা লাইভে আছো, আমার সাথে কি তোমরা একমত? ওকে, আদনান হোসাইন এগ্রি। ঠিক আছে, ভেরি নাইস। তার মানে এটা ছোট্ট অংশের ভরটা পেয়ে গেছো। তার মানে এই ছোট্ট অংশের ভরটা তুমি জানো ডিএম। তাইলে তুমি কি এখন মহাকর্ষের ফর্মুলাটা লিখতে পারবে না? কারণ এটা একটা বিন্দুর মতো ট্রিট হবে বা বিন্দুর মতো কাজ করবে। তাহলে এই ছোট্ট যে অংশটা তুমি ধরে নিছিলা, এই ছোট্ট অংশের জন্য যে ছোট্ট বল, ছোট্ট মহাকর্ষ বল, সেটা কি হবে? জি, এই যে এম, এটার এম, ওইটার ডিএম, দেখো দুইটার ভর m1 ইন্টু m2 ডিভাইডেড বাই তাদের দূরত্বের স্কয়ার। এখন দূরত্বটা তো তুমি ধরো নাই, এই ডিএম দূরত্বটা কত, ডিএম বস্তুটার দূরত্বটা কত, এটা তোমার ধরতে হবে এখন। সো আমরা যে ডিএক্স দৈর্ঘ্যটা নিছিলাম, এটা চলো ধরে নেই। এটা তুমি সবসময় যে কোনো একটা পয়েন্ট থেকে ধরে নিবা। আসলে এখানে কোনো তেমন কিছু নাই, তুমি চাইলে মিডিল পয়েন্ট থেকে ধরে নিতে পারো, তুমি চাইলে হচ্ছে এক প্রান্ত থেকেও ধরে নিতে পারো, ইটস আপ টু ইউ। আমি দুইভাবে করে দেখাচ্ছি। সো আমি এক প্রান্ত থেকে ধরে নিলাম যে এই ডিএক্স দূরত্বটা এক্স দূরত্বে আছে। এই এক্সটা কি ভেরিয়েবল, এই এক্স এর মানটা 0 থেকে এল পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। এই এক্সটাই হচ্ছে তোমার ভেরিয়েবল। এই এক্সটাকে তুমি এখন ইন্টিগ্রেট করবা একটু পরে। সো এক্স এর মানটাই তুমি আস্তে আস্তে এই ডিএক্স যে দূরত্বটা, ইন্টিগ্রেশনের মেইন থিমটাই হচ্ছে এটা, যে আমি এই ডিএক্স দূরত্বটা যে কেটে নিলাম, ডিএম যে দৈর্ঘ্যটা বা ভরটা কেটে নিলাম, আমি ইন্টিগ্রেশন করতেছি। মানে কি, আমি প্রথমে ডিএম এতটুকু নিছি, তারপর এতটুকু ডিএম নিছি, তারপরে এতটুকু ডিএম নিছি, তারপর এতটুকু ডিএম নিছি, তারপর এতটুকু ডিএম নিছি, তারপর এতটুকু ডিএম নিছি, তারপর এতটুকু নিছি। সবটার জন্য যে বলগুলো, সবগুলো জাস্ট যোগ করতেছি, আর কিছুই না। ইন্টিগ্রেশনের মেইন থিমই হচ্ছে এটা। সো এক্স এর ভ্যালুটা তুমি 0 থেকে যখন এল পর্যন্ত ইন্টিগ্রেট করবা, তুমি আসলে প্রত্যেকটা পয়েন্টের ডিএম এর জন্য ভরগুলাকে জাস্ট যোগ করতেছো। ইন্টিগ্রেশন মানেই সামেশন, ঠিক আছে? সো এই জায়গাতে তোমার দূরত্বটা কত হবে বলো তো? তোমার দূরত্বটা কত হবে ডিএম এর? এম প্লাস, সরি এম তো দূরত্ব না, ডি প্লাস এক্স হোল স্কোয়ার। আমার সাথে তোমার একমত? এটা হচ্ছে তোমার ছোট্ট যে বলটা, সেই ছোট্ট বলটা। এখন এটাকে ইন্টিগ্রেট করবা। ইন্টিগ্রেট করার আগে তুমি এটাকে একটু মালিশ করে নাও, মানে একটু তোমার ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করে নাও। এখানে দেখো ভেরিয়েবল আছে ডিএম, আবার তুমি যাচ্ছ এক্সটা চেঞ্জ হচ্ছে।
এম কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভর কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো ডিএমটাকে এক্স এর সামনে তুমি লিখো, মানে এই টার্মটা এখানে রিপ্লেস করে দাও। রিপ্লেস করে দিলে কি পাবা? সবসময় ডিএমটাকে রিপ্লেস করতে হবে। প্রথমে ডিএম ধরে আমরা ফর্মুলা লিখবো, তারপর ডিএমকে আমরা রিপ্লেস করবো অলওয়েজ। তার মানে ডিএমকে তুমি যদি রিপ্লেস করো কি পেয়ে যাও বলো তো? এম বাই এল ইন্টু কি আছে, ডি প্লাস এক্স হোল স্কোয়ার, এটা তো আসেই। আর উপরে কি চলে আসবে? একটা ডিএক্স চলে আসবে। বলো তো বুঝছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? জাস্ট ডিএমটাকে আমি রিপ্লেস করছি এম বাই এল ইন্টু ডিএক্স দিয়ে, এম বাই এল ইন্টু ডিএক্স দিয়ে। বুঝতে পারছো? ক্লিয়ার? সো এখন তুমি যদি এটার পুরোটা বের করতে চাও, সম্পূর্ণটার জন্য কি হবে? তাহলে তোমাকে এটা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে তুমি বলটা পাবা 0 থেকে f, এবং এই পাশে তোমার ইন্টিগ্রেট করতে হবে এই পাশে ভেরিয়েবল কোনটা বা চলক কোনটা, x। আর কোনটা কিন্তু চলক না, দুইটার ভরই কনস্ট্যান্ট, এলও কনস্ট্যান্ট, দৈর্ঘ্যটাও কনস্ট্যান্ট। জাস্ট এক্সটা এখানে ভেরিয়েবল। x এর মানটা 0 থেকে 0 থেকে 0 থেকে l পর্যন্ত যাইতে পারে। তার মানে x এর মানটা 0 থেকে l পর্যন্ত যাইতে পারে। সো তুমি এখানে এই পাশে ইন্টিগ্রেট করলে বাবা f, এখানে তো জি এম বড় এম ডিভাইডেড বাই এল, এগুলো তো ধ্রুবক, বাইরে নিয়ে আসলাম। ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে এল। এখানে কি আছে? ডিএক্স বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার। বুঝতে পারছো? বলো আমার সাথে একমত কিনা তোমরা? আমার সাথে একমত? আমার সাথে কি তোমরা একমত বলো তো? আমার সাথে কি তোমরা একমত? আমার সাথে কি তোমরা একমত বলো? একমত আমার সাথে? আশা করি একমত। সো একমত হইলে এটার ইন্টিগ্রেশন কেমনে করবো? এটা ইন্টিগ্রেশন করতে হয় কেমনে বলো তো? ডি প্লাস এক্স, এটা কি ধরতে হয়? জেড ধরতে হয় না? এটা জেড ধরে তারপর ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, নাইলে কিন্তু করতে পারি না। এটাকে জেড ধরে তারপর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো? এটাকে জেড ধরে তারপর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, কারণ নিচে ডি প্লাস এক্স দুইটা জিনিস আছে, এটাকে জেড ধরে ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? তাই তো? ইয়েস। সো যদি জেড ধরে করতে হয়, আমি এখন ইন্টিগ্রেশনটা করার জন্য কি করতে পারি? আমি এই জিনিসটাকে একটু ছোট করি। আমি এখন ইন্টিগ্রেশন করার জন্য কি করতে পারি? এই জায়গাতে ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা জাস্ট ইন্টিগ্রেশন, নর্মাল ইন্টিগ্রেশন, জাস্ট এখানে যে ডি প্লাস এক্স, এটাকে মনে মনে ধরতে পারি জেড। তাহলে এই পাশে ডিএক্স সমান পেয়ে যাব ডিজেড, তাই না? ডিএক্স সমান পেয়ে যাব ডিজেড, রাইট? আমাদের লিমিটগুলো কি হবে? লিমিটগুলোও এখানে এখন তোমাকে হচ্ছে জেড এর সাপেক্ষে বসাইতে হবে, রাইট? লিমিটগুলোও তোমার চেঞ্জ হয়ে যাবে। ইন্টিগ্রেশন তুমি তো করছো, ফাইনাইট ডেফিনাইট ইন্টিগ্রাল তুমি তো করছো। তার মানে এক্স এর লিমিট, এখানে হচ্ছে জেড এর লিমিট। এক্স এর লিমিট কত ছিল? 0 থেকে এল। এখন এক্স যখন 0, জেড তখন হচ্ছে ডি। এক্স যখন এল, জেড তখন হচ্ছে ডি প্লাস এল। বুঝতে পারছো? এক্স এর লিমিট আর জেড এর লিমিট। জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন। আশা করি ইন্টিগ্রেশন করে ফেলছো সবাই। তাহলে এখন তুমি যদি জেড দিয়ে রিপ্লেস করো, তাহলে তুমি এখন কি পাবা বলো? এফ সমান পাবা জি এম ক্যাপিটাল এম ডিভাইড বাই এল, এটার মতো থাকুক। লিমিটটা চেঞ্জ হয়ে যাবে ডি থেকে ডি প্লাস এল। এখানে পেয়ে যাবা ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার, রাইট? একমত আমার সাথে? বলো তো আমার সাথে কি একমত না তোমরা? একমত না? এটাকে আমি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এটা কি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, রাইট? এটা অবশ্যই লিখতে পারি আমরা, তাই কি না? এইটুকু আমরা অবশ্যই লিখতে পারি। তাইলে এইটুকু যদি আমরা লিখতে পারি, এখন এই 1/z স্কোয়ার ইন্টিগ্রেশন কি আসবে? 1/z স্কোয়ারের ইন্টিগ্রেশন কি আসবে? 1/z স্কোয়ার এটার ইন্টিগ্রেশন কি আসবে? 1/z স্কোয়ার এটার ইন্টিগ্রেশন হয় হচ্ছে, কি হয়? পাওয়ারটা +1 হয়, নিচে +1 হয়। তাহলে এখানে তুমি যেটা পেয়ে যাবা f ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই এল। ইন্টিগ্রেশনটা তুমি যদি করো, তুমি যে এই জিনিসটা পাবা যে মাইনাস 1/z, এই জিনিসটা পাবা না? -1/z ডি থেকে ডি প্লাস এল, -1/z এই জিনিসটা পাবা না? কারেক্ট? বলো তো কারেক্ট কিনা? বলো তো কারেক্ট কিনা? বলো তো, বলো তো কারেক্ট কিনা? কারেক্ট? ঠিক আছে। এখন যদি তোমার এই জায়গাতে এই জিনিসটা হয়, তুমি একটু সামনের দিকে আগাও, যে জি এম এম ডিভাইডেড বাই এল, এটার মতো থাকুক। এখন তুমি মান বসাও। তুমি যদি মান বসাও কি পাবা? -1/d প্লাস এল, এবং মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +1/d। এরকম হবে কি? হবে এরকম?
একমত? আশা করি একমত আমার সাথে। তাহলে এখন তুমি এই জায়গাতে লসাগু নাও। লসাগু নিলে তুমি যেটা পাবা, একটু দেখো আমি জাস্ট এক লাইনে লিখে ফেলি। হ্যাঁ, তুমি এখানে লসাগু নিলে নিচে পাবা হচ্ছে ডি ইন্টু ডি প্লাস এল, আর উপরে কি পাবা মাইনাস ডি প্লাস ডি প্লাস এল। তাহলে মাইনাস ডি আর প্লাস ডি কাটা, উপরে চলে থাকবে শুধু এল। সো এল এল তুমি কাইটা দাও, তাহলে তুমি আলটিমেটলি যেই ফাইনাল ভার্সনটা এফ এর সেটা পেয়ে যাবে হচ্ছে জি এম বড় এম ডিভাইডেড বাই ডি ইন্টু ডি প্লাস এল। সো এটাকে আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি যে যখন এরকম রড একটা থাকবে, এইরকম একটা রড থাকবে, ওইটার যে পার্টিকুলার পয়েন্টে মানে ওইটার জন্য যে গ্র্যাভিটি ফোর্সটা হবে সেই ফোর্সটা হয় হচ্ছে এরকম যে প্রথম প্রান্তের দূরত্ব x1, দ্বিতীয় প্রান্তের দূরত্ব x2 হইলে gmm ডিভাইড বাই x1 ইন্টু s2। সো এটা আমরা কেমনে বের করছি, খুব সুন্দর করে ইন্টিগ্রেশন করে। আমি আবার স্টেপ বাই স্টেপ তোমাদের বলতেছি, আবার প্রথম থেকে স্টেপ বাই স্টেপ তোমাদের বলতেছি। সো প্রথম স্টেপ কি হয় আমরা প্রথমেই দেখে আসছি। প্রথম স্টেপ আমাদের কি করতে হয়, প্রথম স্টেপ কি করতে হয়, আচ্ছা এই জায়গাতে এই ডিটা এটার ভিতরে চলে আসছে, আমি এটা উপরে লিখি। প্রথম স্টেপ আমাদের কি করতে হয়, প্রথম স্টেপ আমাদের যেই কাজটা করতে হয় একটা ছোট্ট অংশ dx ধরে নিতে হয়। এটা তুমি যে কোনো জায়গায় ধরতে পারো, ছোট্ট অংশটা যে কোনো জায়গাতে ধরতে পারো। ওই ছোট্ট অংশের ভর বের করতে হয় dm। সো আমরা এখানে dmটা বের করলাম, ছোট্ট অংশের ভর। ওই ছোট্ট অংশের ভরের জন্য ছোট্ট বলের ফর্মুলাটা লিখতে হয়, ছোট্ট বলের ফর্মুলাটা লিখলাম, dm এর মানটা এখানে রিপ্লেস করে দিলাম। কারণ কি, কারণ আমাদের x এখানে ভেরিয়েবল, dm এর সাপেক্ষে x কে ইন্টিগ্রেট করা যাবে না, কারণ x টা আমাদের ভেরিয়েবল, dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা লাগবে। সো আমরা dm টাকে রিপ্লেস করে dx বানায় ফেললাম। এই কারণেই আমরা একটু আগে dm এর ভ্যালুটা আগে বের করছি। সো এই জায়গাতে আমি যদি একটু সামনে আসি, তাইলে তোমার লিমিটটা কত, x এর ভ্যালুটা 0 থেকে l পর্যন্ত, 0 থেকে l এ যাবে, তাই না? সো তুমি যদি 0 থেকে l এ যাও, এখন এটাকে ইন্টিগ্রেট করতে হলে এটাকে z ধরতে হবে মনে মনে। সো আমরা এটাকে মনে মনে z ধরলাম। z ধরলে লিমিটটা আসলে চেঞ্জ হয়ে যায়, তাই না? সো লিমিটটা যদি চেঞ্জ হয়ে যায়, এটাকে ইন্টিগ্রেট করলে তোমার ফাইনাল ভ্যালুটা আসে এইটা। বলো ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা, এই ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই যারা যারা লাইভে আছো এই ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো ম্যাথটা? ক্লিয়ার সবাই? ঠিক আছে। সো যারা যারা এই জিনিসটা ক্লিয়ার, সেম মেথড সেম কিছু অ্যাপ্লাই করে আমরা বাকিগুলোও করব। ঠিক আছে, এখন এই যে এটার উত্তর এখানে আসলে আছে, আমরা মাত্র এটাই করছি। হ্যাঁ, সো এটা আসলে এটার জন্য যা আমরা এটাই বের করছি আসলে মাত্র, তাই না? এখন তোমাকে যদি এরকম একটা জিনিস দেয় যে এখানে একটা বড় ভর আছে, এখানে একটা ছোট ভর আছে, এটার রেডিয়াস তোমাকে বললো আর, এটার রেডিয়াস তোমাকে বললো কত, আর। রেডিয়াস বলতে তো বুঝো ব্যাসার্ধ। এই বড় ভরটার ব্যাসার্ধ বললো আর, এই লাঠিটার দৈর্ঘ্য তোমাকে বললো এল, এই লাঠিটার দৈর্ঘ্য তোমাকে বললো এল, বললো তাদের মধ্যে মহাকর্ষ বল কত। দেখো এটাকে তুমি এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করে দরকার নেই, ইন্টিগ্রেশন করা লাগবে না এখানে। এই বড় ভরটা আসলে আমরা এটাকে একটা বিন্দু ভর হিসেবে চিন্তা করতে পারি, কারণ এটা তো গোলক আকারেই আছে। এটা বিন্দু ভর হিসেবে চিন্তা করতে পারি যে এটার পুরাটা ভর এই কেন্দ্রবিন্দুতে আছে, এরকম আমরা চিন্তা করে ফেলতে পারি, কারণ এটা তো একটা গোলক, এটা তো একটা গোলক। তার মানে এটাকে বড় থাকলেও যা, একটা নির্দিষ্ট বিন্দুতে থাকলেও তা। কারণ গোলকের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ফর্মুলা আমরা গুণ করতে পারি, বা ফর্মুলাতে ডিরেক্টলি আমরা দূরত্ব বসাইতে পারি গোলকের ক্ষেত্রে। সো আমরা চিন্তা করতে পারি এরকম ভাবে যে এই গোলকটা আসলে এখানে আছে, এটার ভর m, এবং এটা থেকে আর দূরত্বে কি আছে বলতো, একটা রড আছে। এটা থেকে আর দূরত্বে কি আছে বলতো, একটা রড আছে। রডের দৈর্ঘ্য কত, রডের দৈর্ঘ্য হচ্ছে l। তাইলে রডের ভর কত, রডের ভর হচ্ছে স্মল m। তাহলে এখন ঠিক আগেরটা হয়ে গেছে না, যেদের মধ্যে বল কত হবে, এদের মধ্যে যে মহাকর্ষ বলটা হবে সেটা হবে হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস এল। বুঝতে পারছো? ঠিক আগেরটা হয়ে গেছে না, ঠিক আগেরটা হয়ে গেছে। তার মানে একটা গোলক যদি থাকে, এটা বড় গোলক হোক, এটাকে তুমি একটা বিন্দু হিসেবে চিন্তা করতে পারো। স্ফিয়ার বা গোলক থাকা যে কথা, বিন্দু বা পয়েন্ট থাকা একই কথা, দুটো আসলে সিমিলার জিনিস। সো গোলক থাকা যে কথা, তুমি এটাকে একটা বিন্দু হিসেবে চিন্তা করতে হবে, বাট ডিস্টেন্সটা কিন্তু এখানে মাথায় আনতে হবে যে আর পরিমাণ ডিস্টেন্স আরেকটা বস্তু আছে। এগুলা কি জড়তার ভ্রামকের সূত্রগুলোর মতো কিছুটা না, জড়তার ভ্রামক তো ইন্টিগ্রেশন করে বের করতে হয়, বাট এখানেও ইন্টিগ্রেশন করে বের করতে হচ্ছে, বাট জিনিসটা আসলে সেম না। ওখানেও ইন্টিগ্রেশনটা একইভাবে করতে হয়, যে ডিএম ধরতে হয়, বাট জিনিসটা সেম না, মানে জিনিসটা অ্যাকচুয়ালি সেম না, বাট করতে হয় আসলে সিমিলার ওয়েতে। যে ছোট্ট একটা অংশের ডিএম ধরে নিতে হয়,
ডিএম ধরে নিয়ে তারপর ওইটার ডিএক্স এর ইন্টিগ্রেশন করে তোমার হচ্ছে বের করতে হয়। এখন এখানে আরও কিছু কঠিন কঠিন ম্যাথ আছে যেগুলো ভাবছিলাম আজকে করায় দিব। যেমন এখানে একটা রড আছে, রডের ভর হচ্ছে এম, রডের দৈর্ঘ্য হচ্ছে এল। এটা একদম মধ্যবিন্দু থেকে এক্স দূরত্বে একটা ছোট্ট ভর আছে যেটা ভর হচ্ছে স্মল এম, ঠিক আছে, এক্স উচ্চতায়। এখন এটার জন্য এটার উপর মহাকর্ষীয় বলটা কত এটা তোমাদের বের করতে হবে। সো এটা আজকের ক্লাসেই করে দেওয়ার কথা, বাট আমি আজকে ক্লাসে 1.5 ঘন্টা হয়ে গেছে তাই আজকে কোর্স দিচ্ছি না। এটা আমরা আগামী ক্লাসে করব, যে একটা রড আছে এটা থেকে এক্স উচ্চতায় ভর বের করব, মানে সরি ফোর্স বের করব। এরপর আরও কিছু ম্যাথ করবো আগামী ক্লাসে। এখানে একটা আর্ক আছে, আর্ক বলতে বোঝাচ্ছি যে একটা মনে করো যে একটা বৃত্তাংশ বা বৃত্তকলা, ঠিক আছে। এটা মনে করো এই বৃত্তের যে কেন্দ্র, ওই কেন্দ্রে এই জিনিসটা আলফা কোণ উৎপন্ন করে, সো যদি এই কেন্দ্রে এই পুরাটার ভর যদি হয় এম এবং তোমার এই ছোটটার ভর যদি হয় স্মল এম, তাইলে এই কেসে এটার উপর কতটুকু বল লাগবে? অবশ্যই লাগবে, তো এখানে একটা ভর আছে, একটা মহাকর্ষ বল লাগবে, অবশ্যই লাগবে ভাই, কারণ এদিকে একটা ভর আছে এখানে একটা ভর আছে, মহাকর্ষ বল অবশ্যই লাগবে। এই মহাকর্ষ বলটা কত এটা হচ্ছে বের করা এখানে টার্গেট। এরপর এটা যদি হচ্ছে একটা বৃত্তাংশ হয়ে যায়, মানে একটা অর্ধবৃত্ত হয়ে যায়, ওই কেসে মহাকর্ষ বলটা কত হবে? মনে করো যে এই জায়গাতে বস্তুটা আছে এখন স্মল এম, আর এই পুরো আর্কটার ভর হচ্ছে মনে করো ক্যাপিটাল এম। এই কেসে তোমার যে অংশটা, তোমার যে মহাকর্ষ বলটা সেটা কত হবে? তারপর এটাকেই জাস্ট একটু মানে তোমার শুয়ায় দেখাইছি আর কিছুই না। তারপর যদি এটা পুরোটা একটা সার্কেল হয়, এটার কেন্দ্রে মহাকর্ষীয় বল কত হবে? এটা জাস্ট ওইটার ডাবল আর কি, অর্ধবৃত্ত বের করলে এটার ডাবল। সো তখন এটার মহাকর্ষ বলটা কত হবে? এবং এরপর আরেকটু অ্যাডভান্স হচ্ছে তোমার এইটা, যে তোমার একটা বৃত্ত, এটা মনে করো এই হাতটা একটা বৃত্ত, এই হাত থেকে মনে করো এই হাত থেকে এতটুকু দূরত্বে, এই যে পেন সমান দূরত্বে, এই হাত থেকে এই পেন সমান দূরত্বে একটা বিন্দুতে তোমার হচ্ছে মহাকর্ষক তোমার বলটা কত, এই পি পয়েন্টে মহাকর্ষীয় বলটা কত। এই বিন্দুতে মনে করো ভর আছে 1 কেজি, আর এই যে তোমার এই যে পুরো বৃত্তটা, এই বৃত্তটার ভর মনে করো এম, এবং এটার যে রেডিয়াসটা মনে করো আর, এবং এটার যে দূরত্বটা মনে করো এক্স। তাহলে এই ক্ষেত্রে মহাকর্ষীয় বল কত লাগবে? সো এগুলো আরেকটু অ্যাডভান্স প্রবলেম, তোমার আরেকটু প্যারা খাইতে হবে এগুলো সলভ করতে, বিশেষ করে আর্কেটটা করতে একটু প্যারা খাইতে হবে, এটা করতে একটু প্যারা খাইতে হবে, এবং এটা করতে একটু প্যারা খাইতে হবে। সো আজকের ক্লাসে করাই দিচ্ছি না, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। সো আশা করি খুব সুন্দর করে নেক্সট ক্লাসে বাকিগুলো বুঝতে পারবো, বাট এর আগে তোমরা একটু নিজেরা এটা ট্রাই করবা, ঠিক আছে? এটা ট্রাই করবা নিজেরা। সো এখানে উপাংশের একটা ব্যাপার চলে আসবে, এই জিনিসটা তোমাদের একটু মাথায় হ্যান্ডেল করতে হবে। সো এই জিনিসটা তোমরা নেক্সট ক্লাসের আগে তোমাদের হোমওয়ার্ক থাকবে যে এইটা তোমাদের ট্রাই করার। সো আল্লাহ হাফেজ, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি নেক্সট ক্লাসে খুব সুন্দর করে আমরা বাকিগুলো সলভ করব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। খুদা হাফেজ।